বিসমিল্লাহির রহমানির রহিম। একজনকে আমরা দেখতে পাচ্ছি। সাউন্ড ক্লিয়ার আছে কিনা বন্ধুরা, একটু আমাকে জানান। সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা? সবকিছু ঠিক থাকলে আমরা শুরু করব কিভাবে বার কাউন্সিলে একটা দুর্দান্ত বাজিমাত করা যায়, কিভাবে একটা সন্তান পড়াশোনা করলে সবচেয়ে বেশি নম্বর পাবে। সবাই সে ধামাধাম লাইভটা শেয়ার করে দেন, এবং কিভাবে একটা সন্তান পড়লে নম্বর পাবে একদম আকাশচুম্বী। ওকে, শুরু করছি বন্ধুরা আজকের এপিসোড। কিভাবে একটা সন্তান লটাকে পড়বে, সামনে বার কাউন্সিল পরীক্ষা কিভাবে পড়বে, এই বিষয়টা নিয়ে আমরা হাজির হয়েছি। দেখা যাক। ওকে, সবাই একটু দেখেন, বার কাউন্সিল পরীক্ষা 25 তারিখে। সো বার কাউন্সিল যে অ্যাডভোকেট হতে যাচ্ছেন এই পরীক্ষায়, যারা হতে যাবেন, 25 তারিখে পরীক্ষা হবে। এই পরীক্ষায় একটা সন্তান কিভাবে আইনটাকে বোধগম্য করে পড়বে, এই বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। কিভাবে একটা সন্তান পড়াশোনা করবে এবং সবচেয়ে বেশি নাম্বার পাবে। আইন মনে থাকে না মানুষের, তো সেই গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। 7টা সাবজেক্ট আমরা এখানে দেখে দিব, কিভাবে একটা সন্তান আইনগুলোকে পড়বে, কিভাবে সিপিসি পড়বে, কিভাবে এসআর অ্যাক্ট পড়বে, কিভাবে ফিনল কোড পড়বে, সিআরপিসি পড়বে, এবং এভিডেন্স অ্যাক্ট পড়বে, লিমিটেশন অ্যাক্ট পড়বে, এন্ড বার কাউন্সিল আদেশ, যে 3টা জিনিস আছে এটা পড়বে। কোন অ্যাঙ্গেল থেকে পড়বে তারা, এবং কিভাবে পড়া মনে থাকবে। টপিক্স দুর্দান্ত। এখনো যারা ভুল করছে, ভুলভাল পৃথিবীতে পড়ে আছে, টপিক্স দুর্দান্ত কৌশলে পড়লে তারা নিশ্চিত পাশ করবে। তখন এই বৃত্তের জন্ম হবে না, যেখানে 10% পাশ করে আর 90% অকালে ঝরে যায় জীবন যুদ্ধে, ফেল। সো যারা সফিক্স দুর্দান্ত কৌশলে পড়াশোনা করবে, তারাই শুধু পড়ালেখাগুলো মনে রাখতে পারবে, বাকিগুলো সব জিরো। সো দেখা যাক বন্ধুরা, আমরা আজকের এপিসোড শুরু করতে চাচ্ছি। কোন প্রশ্নগুলো হবে, কি অ্যাঙ্গেল থেকে হবে, এবং আমাদের দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা ভিডিও, এই ভিডিওটাকে একটু আমরা ক্লিয়ার করে নিব। তারপরে আমরা শুরু করব আমাদের বাজিমাত খেলা। ভিডিও ঠিক আছে কিনা এবং ভিডিওর পারফরমেন্স ঠিক আছে কিনা আমাদের একটু জানান। দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা এটা একটু আমাদের জানান। ভিডিও ক্লিয়ার আছে কিনা আমাদের একটু জানান। ভিডিও পারফরমেন্স সুন্দর আছে কিনা, দেখা যাচ্ছে কিনা আমাদের একটু জানান। ক্লিয়ার আছে কিনা আমাদের একটু জানান প্লিজ। সাউন্ড ওকে, এবং নট অনলি দ্যাট, কি অ্যাঙ্গেল থেকে তারা পড়বে, পারফরমেন্স ঠিক আছে কিনা, ভিডিওর কোয়ালিটি, লেখা দেখা যাচ্ছে কিনা সুন্দরভাবে, সেটা একটু আমাদের একটু নক করেন সবাই।
তারপরে আমরা মাঠে খেলতে শুরু করব। ঠিক আছে কিনা বন্ধুরা, একটু কমেন্টে জানান প্লিজ। সবাই একযোগে শুধু জানিয়ে দেন যে ঠিকঠাক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা শফিক্স দুর্দান্ত কৌশল। আমরা এখনই শুরু করব আমাদের সেই বাজিমাতের খেলা। সবাই কিভাবে প্রশ্নটা পড়বে এই গল্পগুলো আমরা আজকে সুন্দরভাবে ফুটে তুলব সমাজ ব্যবস্থায়। শুধু আমাদের জানান, আমরা এখনই শুরু করব আমাদের সেই বাজিমাতের খেলা। সবাই কিভাবে প্রশ্নটা পড়বে এই গল্পগুলো আমরা আজকে সুন্দরভাবে ফুটে তুলব সমাজ ব্যবস্থায়। দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা? সাউন্ড ক্লিয়ার আছে অবশ্যই। এখন শুধু আমাদের জানান ভিডিও ক্লিয়ার আছে কিনা, ভিডিও ক্লিয়ার আছে কিনা, দেখা যায় কিনা বা সমস্যা আছে কিনা। ওকে বাবা, এই ভিডিও ক্লিয়ার আছে? সবাই বলেন একটু ভিডিও ক্লিয়ার আছে কিনা। বাজিমাত শুরু হবে। টপিকস দুর্দান্ত কৌশল। টুডে সেশন অন পয়েন্ট অফ হাউ টু স্টাডি দ্য ল। কিভাবে একটা সন্তান পড়াগুলোকে মনে রাখতে পারবে, মনের গহীনে চিরকাল স্থান দিতে পারবে এবং উত্তরগুলো করবে ধামাধাম। ওকে, কমেন্ট করতে থাকেন এবং কোথায় কোথায় সমস্যা হচ্ছে আমাদের জানান। কিভাবে একটা সন্তান পড়বে, আমরা প্রথমে ক্লিক করব সিপিসি দেওয়ানি কার্যবিধিতে, তারপরে এসআর অ্যাক্ট, তারপরে পেনাল কোড, তারপরে সিআরপিসি, তারপরে এভিডেন্স অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, বার কাউন্সিল। একটা সন্তান কিভাবে পড়লে এই পড়াগুলো জীবন যৌবন যে আপনার শুকে যাবে না, মনে থাকবে, সেই গল্পগুলো আমরা বলতে এসেছি বন্ধুরা। অবশ্যই লাইভটা শেয়ার করে পুরো জাহানকে, পুরো পৃথিবীকে জানিয়ে দেওয়ার নৈতিক দায়িত্ব আপনাদের। আসুন আমরা খেলায় চলে যাই, আসুন আমরা চলে যাই। প্রথমে আমরা শুরু করছি দেওয়ানি কার্যবিধির সুখের সংসার। এই দেওয়ানি কার্যবিধির সুখের সংসারটা থেকে আমরা দু একটা কোশ্চেন আমরা কিভাবে পড়াবো, কিভাবে একটা সন্তান এগুলো পড়বে, এইটাই হচ্ছে মুখ্য বিষয়। এবং পড়ালেখা মনে থাকে না, এই জিনিসটাই আমরা এখন বলতে এসেছি আপনাদের মাঝে, কিভাবে ল ডক্টর আপনাকে গড়ে তুলবে। প্রথম যে প্রশ্ন আসবে আমরা সেখান থেকেই কোশ্চেন করব, যে দেওয়ানি কার্যবিধিতে যে প্রশ্নটা আপনাকে করবে ঠিক সেই গল্পগুলো নিয়েই আমরা হাজির হয়েছি আজকে। যে ধরুন দেওয়ানি কার্যবিধিতে কোন তফসিলে কি আছে, এই ধরনের একটা কোশ্চেন আসবে। ধরেন সিপিসি এটা আপনি পড়ছেন, এখন কোন তফসিলে কি আছে মানুষের তো মনে থাকে না। তাহলে এই যে পড়াশোনা, যে মনে রাখার একটা কৌশল, মনে রাখার যে একটা কৌশল, এই অ্যাঙ্গেলে যে পড়বে সেই শুধু বার কাউন্সিলে পাশ করবে। এই মনে রাখার কৌশল অনেক বয়স হয়ে যায় আমাদের, মনে রাখতে পারি না। তো তখন একটা সিস্টেম পৃথিবীতে আবিষ্কার, সেটা হচ্ছে নিমোনিক সিস্টেম। এই নিমোনিক সিস্টেমটা যে ফলো করবে তার জন্য লটা খুবই সহজ হয়ে যাবে। আমরা আসি তাহলে এই মনে রাখার কৌশল নিমোনিক সিস্টেমে, সফিক্স দুর্দান্ত কৌশল। আসুন সিপিসিতে আজকে আমরা পড়ব তফসিল। ধরো আজকে আমি পড়ছি কোন তফসিলে কি আছে, তাহলে কোন তফসিলে কি আছে এটা মানুষের মনে থাকে না। আমরা জানি সেখানে 5টা তফসিল আছে। এখন 5টা তফসিলের হুট করে বলে যে এই তফসিলে কি, ওই তফসিলে কি, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু প্রায় হয়, হর হামেশা। তখন একটা সন্তান উত্তর করতে পারে না। আসুন ল ডক্টর কি বলছে, ল ডক্টর কি বলছেন আমাদের দেখা যাক। এবং লাইভটা সবাই কিন্তু শেয়ার করে দেন, সবাই একযোগে। পরীক্ষায় বলবে যে এই তফসিলে কি আছে, ওই তফসিলে কি আছে, এইরকম একটা কোশ্চেন কিন্তু আসে। তো তখন আমরা একটা সিস্টেম পৃথিবীতে নিয়ে আসলাম, সেটা হচ্ছে, একটু লক্ষ্য রাখুন বন্ধুরা, আমাদের প্রযুক্তিটা কতটা স্ট্রং আপনারা কিন্তু ফিল করতে পারবেন। খেয়াল করেন যে
খেয়াল করেন যে একটা সন্তান কিভাবে সেই তফসিল মনে রাখবে, কিভাবে সেটা মনে রাখবে, এই তফসিলটা কিভাবে মনে রাখবে একটা সন্তান, এই ব্যাপারটা কিন্তু বুঝতেছে না। এই সমাজ ব্যবস্থা যদি বুঝতো যে ল ডক্টর কি ধরনের একটা প্রতিষ্ঠান, তাহলে কতই না সুন্দর হতো, কতই না সুন্দর হতো। একটু লক্ষ্য রাখো, এই তফসিল পড়তে গিয়ে আমরা চলে গেছি পৃথিবী থেকে এই ভূখণ্ডে, যে ভূখণ্ডতে আমরা দেখতে পাচ্ছি একটা সৌন্দর্য ছবি। বাংলাদেশের ভূখণ্ডে এ ধরনের আইন টিচিং অ্যাপ্রোচ আপনি একবার ফিল করেন, কোথাও পাবেন না। আপনি পড়ছেন সিপিসির তফসিল, কোন তফসিলে কি আছে, সাথে সাথেই এই তো সফিক্স দুর্দান্ত 5টা তফসিলে কোথায় কি আছে সেটা পড়ার যে দুর্দান্ত কৌশল, সেটা একটু দেখেন। আমরা এখানে দেখতে পাই যে একজন সন্তান, পুত্র এখানে বসে আছে, আরেকজন পিতা। এই দুই চরিত্র দিয়ে কিভাবে আমরা সেটাকে তছনছ করতে পারি একটু খেয়াল করেন। পিতা পুত্রের তফসিল মনে রাখার সিপিসির দুর্দান্ত খেলাটা আমরা দেখতে পাই এখানে। আমরা যদি বলি এই যে এই পুত্র তার পিতাকে বলছে, এই পুত্রকে বলছে আবার কাশবা, আবা কাশবা, এভাবে, তার মানে আমরা পেয়ে গেলাম সফিক্স দুর্দান্ত কৌশল। আমরা মার্কিং করব, প্রথম তফসিলে আছে আ, দ্বিতীয় তফসিলে আছে বা, তৃতীয় তফসিলে আছে কা, চতুর্থ তফসিলে আছে দন্তস্ব এবং পঞ্চম তফসিলে আছে বা। আসুন আমরা দেখে ফেলি কোন তফসিলে কি আছে এবং পরীক্ষায় কিভাবে আসবে। আমরা প্রথমে দেখতে চাই যে এই জায়গাটাতে দেখতে পাই, প্রথম তফসিলে আমরা দেখতে পাই আ। এই আ হচ্ছে কি, এইটা সন্তানেরা কিভাবে পড়বে, এই সন্তানেরা যেটা পড়বে প্রথম তফসিলে কি আছে, প্রথম তফসিলে আমরা দেখতে পাই আতে আছে, আমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারি আদেশ আর বিধি। আতে আমরা, যারা বুঝবে না তারা এভাবে লিখতে পারেন যে এই সাইটে লিখবেন তফসিল, যারা বোঝে না দুর্বল টাইপ, আর এই সাইটে লিখবেন বর্ণ, কোন বর্ণগুলোকে বা কৌশল, এইখানে লিখবেন আ। আতে আমরা লিখতে পারি আদেশ ও বিধি, এইখানে আমরা আদেশ ও বিধি দেখতে পাই। তাহলে প্রথম তফসিলে আমরা দেখতে পাই এই যে প্রথম তফসিলে আদেশ ও বিধি আছে। পরীক্ষায় যদি আসে প্রথম তফসিলে সিপিসির কি আছে, আপনি উত্তর করতে পারবেন হুমব্রিকে যে আদেশ ও বিধি। এখন এই আদেশ ও বিধি কয়টা আছে আমরা জানি, এখানে আদেশ আছে 51টি আদেশ, যার মধ্যে 51 নম্বর আদেশটাকে বাতিল করা হয়েছে বন্ধুরা আমার। এরপরে আমরা যাব বাতে, এই বা মানে হচ্ছে বাতিল, বা মানে কি বাতিল। এই দ্বিতীয় তফসিল কিন্তু বাতিল করা হয়েছে বন্ধুরা, বাতিল, কারণ 2 নম্বর জিনিস তো বাতিল করবেই, তাহলে দ্বিতীয় 2 নম্বর। এবার আদেশ ও বিধি 1 নম্বর প্রথম কেন, আমরা এর আগেও বলেছি, বহুবার গান গিয়েছিলাম, হ্যাঁ, যে বিধি একজনই তো হয়, ঈশ্বর ভগবান একজন, তাহলে প্রথমেই থাকবে আদেশ ও বিধি মানে কি ঈশ্বর ভগবান। এরপরে কাতে কি, একটা সন্তান লিখবে কাতে কালেক্টর কর্তৃক ডিগ্রি জারি, যে কালেক্টর কর্তৃক ডিগ্রি জারি তৃতীয় তফসিলে আছে। এখন কর্তৃক বানানে লক্ষ্য রাখুন বন্ধুরা, কর্তৃক বানানে কিন্তু ত আছে, এই ত এর মাত্রা তুলে দিলে তো তিনি হয়, তাহলে কালেক্টর কর্তৃক, এই যে কর্তৃক শব্দটা দেখে মনে রাখবে এটা তৃতীয় তফসিলে আছে। এবার আমরা দেখি দন্তস্ব, এই দন্তস্ব মানে সংশোধিত আইন, সংশোধিত, সংশোধন করে কিন্তু সংশোধিত আইন সমূহ আছে চতুর্থ তফসিলে। কেন চতুর্থ, ক্রিকেটে 4 মারলে কিন্তু সংশোধন করে মারে যাতে করে ক্যাচ না হয়ে যায়, সংশোধিত। আর বাতে কি বুঝাই যাচ্ছে, বাতিল, পঞ্চম তফসিলে বাতিল, 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমরা বাতিল করি, পড়ি না। তাহলে আমরা কি পেলাম দিন শেষে বন্ধুরা, একবার ফিল দ্য ডিফারেন্স দ্যাট দ্য টিচিং অ্যাপ্রোচ, how can you actually understand the laws and how can you actually, the mnemonic system should be applied in your living life until or unless you can't cut a good figure in this very competitive exam. আবা কাশবা কিভাবে এখন সিস্টেমটা, এই সন্তান আমরা দেখতে পাই, এই পিতা পুত্রের এই সন্তান বলছে এর বাবা কিন্তু কেশে উঠেছে, আমরা কাশি দিয়েছিল, আবার ওর সন্তান বলছে আবা কাশবা বাবা, বা আবা কাশবা, আর একটু কাশো তো। আতে কি আদেশ ও বিধি, 51টা আদেশ বিধি আছে প্রথম তফসিলে, আর বিধি তো ঈশ্বর ভগবান জগদীশ্বর, সে তো প্রথমেই থাকবে। এরপরে হচ্ছে বাতে কি বাতিল, বাতিল তো এই যে দ্বিতীয় তফসিল, দ্বিতীয় মানে কি 2 নম্বর জিনিস তো মানুষ বাতিল করবেই। এবার
কালেক্টর কর্তৃক ডিগ্রি জারি, কর্তৃকের ত আছে, তয়ের মাত্রা তুলে দিলে 3, তৃতীয় তফসিলে তো থাকবেই সে। এবার সংশোধিত আইন দুন্তর সাথে সংশোধন করেই তো ক্রিকেটে 4 মারে, তাহলে তো মানে ক্যাচ ওঠার পসিবিলিটি থাকে না। এবং বাতে কি বাতিল, 5 ওয়াক্ত নামাজ কিন্তু বাতিল করি, ধর্ষণ নিয়ে পড়ে আসি, দাড়ি টুপি সবসময় মাথায়, নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ, বাট ধর্ষণ ইজ মজা। So this is the systematic and the mnemonic system through which you can easily grasp and comprehend that. Whether yes or not, just comment here. And if you want to be first in that very exam, so law doctor is the best law academy in the world. Not in Bangladesh exactly. We have the what a course program in terms of barrister. Those who are going to be a barrister in future life, they are watching. They are what exactly the synopsis in terms of the law doctor. There is no hesitation in this regard. তো বন্ধুরা, এখান থেকে যদি প্রশ্ন হয় যে প্রশ্ন কিভাবে আসবে, প্রশ্নের ফাঁদ কিভাবে প্রশ্ন আসবে এখান থেকে, এইটাও আমরা দেখে দিতে যাচ্ছি যে প্রশ্নের ফাঁদটা কেমন তাহলে হবে। আপনি তো শিখালেন, এই সন্তান তার পিতাকে বলছে আবা কাশবা বাবা, আবা একটু কেসে উঠবে, কাশিটা একটু দাও তো, কাশিও ইংলিশে দিতে হয়। তো এখান থেকে প্রশ্নের ফাঁদ যেটা হতে পারে, এমন প্রশ্ন এমন হতে পারে এইরকম, কিন্তু তোমাকে ইংলিশ লিখবে, দ্য কোড অফ, এভাবে ইংলিশ লিখে মনে করবে যে বিশাল কিছু তারা, দ্য কোড অফ সিভিল প্রসিজার, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর তৃতীয় তফসিলের বিষয় কি, বা বলতে পারে দ্বিতীয় তফসিলের বিষয় কি, দ্বিতীয় তফসিলের বিষয় কি, এভাবে একটা প্রশ্ন করবে। কিন্তু ওরে কিন্তু আপনাকে বলবে অপশন, তোর আব্বার নাম কি, অপশন দেন স্যার। এইবারে অপশন দিবে আপনাকে আদেশ ও বিধি, এভাবে অপশন দিবে আদেশ ও বিধি সমূহ, এভাবে অপশন দিবে। এরপরে দিবে বাতিল, এরপরে দিবে কালেক্টর কর্তৃক ডিগ্রি জারি, ডিক্রি কালেক্টর কর্তৃক ডিক্রি জারি। এরপর আরেকটা অপশন দিবে কোনোটিই নয়, এভাবেও কিন্তু কনফিউজ করতে পারে আপনাকে, কোনোটিই নয়। তো উত্তর আমরা কি করব, দ্বিতীয় তফসিল সূত্রকে মিলাবে। এখান থেকে দেখব যে এখানে তো প্রথম 1, তার মানে 1 2 এ আসছে বা, তাহলে বা বর্ণটা কোথায় আছে, বা বর্ণটা এখানে নাই, এখানে নাই, এখানে নাই, তাহলে বা বর্ণ এখানে আছে, তাহলে দ্বিতীয় নম্বরে এখানে আছে বাতিল। আর 2 নম্বর জিনিস সবাই বাতিলই করতে চায়, তাহলে দ্বিতীয় তফসিল মানে 2 নম্বর জিনিস, উত্তর হচ্ছে বাতিল। So this is the systematic way through which you can easily understand that with the comprehending approach. Whether yes or not, বন্ধুরা কমেন্ট করেন এবং লাইভটা শেয়ার করে দিয়ে এবারে বার কাউন্সিলের বৃত্ত থেকে সরিয়ে আসবো আমরা। এই বৃত্ত থেকে সরিয়ে আসবো কিভাবে, বার কাউন্সিল বারবারে কিন্তু পাস করে কত পার্সেন্ট, 10%। এগুলো ল ডক্টরের স্টুডেন্ট, রাবির স্টুডেন্ট, রাবি সিস্টেমেটিক ওয়ে দ্বারা। এখন আবার বলবো বার কাউন্সিল মানে যে জাতীয় বিশ্ববিদ্যালয় নাই, তা কিন্তু নয়, ভুল বোঝা যাবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাবলিকরা ল ডক্টরে যারা পড়ে তারা প্রথম স্থানে থাকে। সো এটা হার্ভার্ড না ক্যামব্রিজ, ইট ডাজ নট মিন ইউ কান্ট কাট এ গুড ফিগার, ওয়েদার দিস ইজ দ্য জাতীয় ন্যাশনাল ইউনিভার্সিটি অর দ্য ডিইউ আর ইউ, এটা কোনো মেটার না। মেটার হচ্ছে আপনি কোথায় পড়ছেন, কার সাথে সঙ্গ দিচ্ছেন। সো 10% স্টুডেন্ট পাস করে আর 90% অকালে ঝরে যায়, ফেইল, তাদের জীবন যৌবন খুরমা হয়ে যায়। সো এই খুরমা থেকে তাড়াতাড়ি সরে আসতে হবে আপনাকে। আপনি এখন সস্তার 3 অবস্থা 3500, 1000, 2000 দিয়ে কোর্স করতেছেন। 3500, 1000 এর কোর্স যেটা দ্বারা আমরা বারবার বুঝাইছিলাম, আছে তোর পকেটে 200 টাকা, বসুন্ধরায় টি শার্ট কিনতে গেছিস, যে টি শার্ট সাকিব খান পরে, তুই তো যাবি গুলিস্তানে, গুলিস্তান তোর জন্য প্রযোজ্য। So this is the systematic way. How can you study the laws? Next. আর সবাই লাইভটা শেয়ার করে সবাইকে জানার তৌফিক দান করে দাও। আর মাঝে মাঝে একটু নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আর দর্শন করো। এরপরে আমরা একটা যাচ্ছি যে কিভাবে একটা সন্তান এই পড়াগুলোকে মনে রাখতে পারছে না। সিপিসির সিস্টেমটা আমরা দেখালাম, সিপিসির সিস্টেম আরেকটা আমরা দেখতে পাই যে আমরা যদি একটু দেওয়ানি মামলার ধাপ থেকে একটু ঘুরে আসি, পৃথিবী থেকে অনেক প্রশ্ন কমন পাবে একটা সন্তান। আমরা সেই ধাপ থেকে একটু যদি সরে আসি এবং কিভাবে সেটা একটা সন্তান মনে রাখতে পারবে, এবং বাংলাদেশের ভূখণ্ডে
এই ব্যাপারগুলো নিমোনিক সিস্টেম কিন্তু কেউ ফলো করছে না, যার কারণে আন্দাজে একটা আইন পড়ছে কিন্তু ভালো করছে না। তো এই জায়গাটা থেকে একটু আমরা সৌন্দর্য খুঁজে পাই। এই সৌন্দর্য থেকে আমরা যদি একটু চলে আসি এখান থেকে, What happened? Oh my God. পরবর্তী সিপিসি থেকে আমরা আরেকটা দেখাবো যে কোথা থেকে কোশ্চেন হচ্ছে এবং কেমন করে হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইজন গল্প করছেন, একজন ল ডক্টরের মেন্টর, আরেকজন হচ্ছে স্টুডেন্ট যারা অ্যাডভোকেট হতে চাচ্ছে, সেটা যেখান থেকেই হোক, হার্ভার্ড, ক্যামব্রিজ, ইউকে, হোয়াট ইভার মেবি। এখানে একজন আছে ল ডক্টরের মেন্টর, তো ওই মেন্টরের কাছে এ চলে এসেছি, এসে বলছে ভাইয়া বা স্যার বা হোয়াট এক্স্যাক্টলি দা কুত্তা শিয়াল, যে দেওয়ানি কার্যবিধির যে দেওয়ানি মামলার ধাপটা আমাকে একটু বুঝিয়ে দেন। তখন বলতেছে যে দেওয়ানি মামলার ধাপ তোর 14 গোষ্ঠী তো বোঝে না, সেটা আবার কেমনে শিখবি? কাজ কর, ল ডক্টরে যা। ল ডক্টর আবার কি? সবকিছুতে ডক্টর যোগ করলে কি হয়? ঠিক আছে, এখানে গেলেই এটা তাড়াতাড়ি শিখতে পারবা বাবা। কিভাবে সেটা? তখন বলছে যে আসলিম একটা ছেলের নাম, ওই আসলিম ছেলেটা দিয়ে ওরা পড়ায় আসলিম হাসবিরা, আসলিম হাসবিরা, নিশু রাডি। নিশু মানে যে নাটক করে যে ছেলেটা, চুলটুল একটু বড়, নিশু রাডি, যেটা কি ওই যে সুরঙ্গ, মনে আছে কিনা সুরঙ্গ সিনেমা। তো নিশু রাডি এ আর স্কোয়ার, এ আর স্কোয়ার ম্যাথ পড়াতে আসছেন নাকি? ম্যাথেরও 14 গোষ্ঠী ল ডক্টর, বেল নাই তার, ক্যালকুলাস, ম্যাট্রিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স সবগুলো তসতস করে, সেখানে যা। তো এই জিনিসটা যখন বললো তখন ঠিক আছে, কি এটাতে শিখালেন দেওয়ানি মামলার ধাপ, কি লিখছেন এটা? তখন বলছে যে মনে থাকতেছে না, তাহলে এক কাজ কর, আসলিম হাসবিরা নিশু রাডি এ আর স্কয়ার, একটু গান গা। দেখছে মাথা তো আমার শেষ, সর্বনাশ করছে, আমার আর অ্যাডভোকেট হওয়া লাগবে না। তাহলে তখন বলছে যে তোর তো মনে থাকে, দিল তু হি বুড়া তুমসে বুড়া কিউ আজ সোনি মেরি ধারে কান পেহলি বার, এটা তো মনে থাকে, পড়া মনে থাকে না। তার মানে পড়া মনে রাখার জন্য নিমোনিক সিস্টেম মনে থাকে না তোর। তোর কি থাকে যে ও গো বিদেশিনী তোমার চেরি ফুল দাও আমার শিউলি না, দুজনে প্রেমে হয়ে ঋণী। এই ভুং ভাং বাদ দে বেটা, কি করছে এগুলা ভালো করে বল। তবে ঠিক আছে, এখন আমরা চলে আসি দেওয়ানি মামলার ধাপে। আমরা দেখতে পাই আ একটা বর্ণ, দন্তস্ব, ল, ম, এই যে হ, জ, এগুলো প্রত্যেকটা দিস ইজ দ্য নিমোনিক সিস্টেম ফ্রম দ্য সাইড অফ ল ডক্টর এন্ড এ অ্যাপিল রিভিউ রিভিশন। তখন একটা সন্তানকে যদি বলে এখানে আ জাস্ট একটা সিস্টেম করে দিয়ে যদি একে বুঝিয়ে দেওয়া হয় যে এই সাইডে লিখবে যে কৌশলটা কি আসলে, এবং এই সাইডে লিখবে সে আইনের বিধানটা কোথায় কোথায় সেই আইন আছে, কি আসবে তার এমসিকিউ পরীক্ষায়, এবং কেন সেটা রিটেনে স্কিলে সে সর্বোচ্চ নম্বর পাবে। রিটেন স্কিলেও কিন্তু এবারে এটা আসবে। এখন বলছে আ মানে হচ্ছে আরজি দাখিল। তাহলে যদি বলে আরজি দাখিলের মাধ্যমে একটা দেওয়ানি মামলা শুরু হয়, তাহলে সেটা কোথায় আছে? ধারা 26 আছে। এখন যদি পরীক্ষায় আসে আরজি দাখিলের মাধ্যমে একটা মামলা শুরু হয়, এটি কোন ধারার বিষয়, তাহলে আমরা কিন্তু প্রশ্নের ফাঁদটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। এই সন্তানগুলো কিন্তু উত্তর করতে পারবে যে যে আরজি দাখিলের মামলা শুরু হয় কোন ধারায় আছে। অপশন কিন্তু এভাবে দিতে থাকবে যে তোমার একজন বলছে যে তোর আব্বার নাম কি, বলতেছি, তো ও বলছে স্যার অপশন দেন তো একটু। তো এইখানে বলবে যে আরজি দাখিলের মাধ্যমে যে একটা দেওয়ানি মামলা শুরু হয়, এই আরজি দাখিলের মাধ্যমে এটি কোন ধারাতে আছে। এখন বলছে 26 আছে, 27 আছে, 32 আছে, 33 আছে। সে সন্তান কিন্তু উত্তর করতে পারবে না 26 ধারা। কারণ কি, আমরা এখান থেকে একটা জিনিস উপলব্ধি করতে পেলাম যে আসলিম একটা সন্তানের নাম বা ছেলের নাম। ওই আসলিম ছেলেটা আসলাম যদি হয়, আসলিম হবে না কেন? ও আসলিম হাসবিরা নিশু তো নাটক করে, ও রাজিও আছে, রাডি, এ আর স্কোয়ার দিচ্ছে, আমার জেনেটিক প্রমাণ করতেছে। তো এইটা যদি আমরা আরজি দাখিলের মাধ্যমে শুরু করি, আদেশ কিন্তু আবার 4। আমরা দেখতে পাই আদেশ 4-এও বসে আছে 6-7-এ। তার মানে আমরা কিন্তু এখান থেকে কেটে নিলাম আ, এরপর দন্তস্ব কেটে নিলে আমরা কি পাই? সমন পাই। এই সমন কিন্তু ধারা 27 থেকে 32-এ আছে। আর আদেশ কিন্তু আমরা 5-এ দেখতে পাই এই ভদ্রলোককে। আর মনে রাখবেন কিভাবে, আমরা মন মানে কি,
আর দন্তস্ব মানে কি, সময় মতো মন দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, এই জন্য 5 আদেশে সেটা আছে। এবং 27 থেকে 32 যদি সমন অমান্য করে 500 টাকা, এই যে ব্যাপারগুলো জরিমানা করবে 500 টাকা। তো এইটা কিন্তু গতবারেও এসেছিল 500 টাকা, সমন অমান্যের দণ্ড কত, 500 টাকা। তাহলে একটা সন্তান যখন আসলিম হাজবিরা নিশু রাডি এ আর স্কোয়ার চিন্তা করবে, সেখান থেকে অ্যাটলিস্ট 5টা কোশ্চেন কমন পাবে। এবং রিটেনেও সেই এটা আসবে, দেওয়ানি মামলার ধাপগুলো লিখুন। সো আমরা কিন্তু এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে পারছি না। দিস ইজ দ্য নিমোনিক সিস্টেম। আমরা যদি লির দিকে তাকাই, এখানে কিন্তু লিতে আমরা পাই লিখিত জবাব, বিবাদিত লিখিত জবাব দিবে, এটা কিন্তু আবার আদেশ 8-এ আছে। এই যে লিখিত জবাব দিবে, বিবাদী কিন্তু 60 কার্য দিবসের মধ্যে দিচ্ছে এবং আরো 30 কার্য দিবস বাড়াতে পারছে, তাহলে 90 কার্য দিবস সর্বোচ্চ। সেটা যদি সরকার হয় 80 ধারায় 2 মাস পাচ্ছে লিখিত জবাব, যদি নোটিশ না দেয় তাহলে সরকার পাচ্ছে 3 মাস। তাহলে একটা সন্তান যখন বলবে এই সিস্টেমটা আসলিম হাজবিরা নিশু রাডি এ আর স্কোয়ার, কতই না সৌন্দর্য। সো যারা এই সিস্টেমে শিখতে চান তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। তাহলে আরজি দাখিলের মধ্যে সমন জারি লিখিত জবাব মধ্যস্থতা 89 করবে, 89 কয়ে সেখানে মধ্যস্থতা করবে কি সর্বোচ্চ 90 কার্য দিবসের মধ্যে। প্রথমত কিন্তু 60 কার্য দিবস, 30 দিন বাড়াতে পারবে, 30 কার্য দিবস। হাজিরা এখন কোথায় আছে আমরা জানি, জবানবন্দি কোথায়। এই যে এগুলো শিখতে চাইলে তাড়াতাড়ি ল ডক্টর, there is no hesitation, we are the businessman, so nothing to do but happen exactly. যদি শিখতে চান তাড়াতাড়ি, এখনই ভর্তি হতে চান, জীবন যৌবন খুরমা না করে তাড়াতাড়ি যদি ভর্তি হতে চান, তাড়াতাড়ি চলে আসেন। ল ডক্টর ইজ দ্য বেস্ট ল একাডেমি ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট একটা বিষয় আপনাদের মনে রাখা উচিত, এখান থেকে দুইটা করেই কোশ্চেন করি। আরেকটা আমরা যদি দিদার কোট, হোয়াট এক্স্যাক্টলি দ্য দিদার, মিস্টার দিদার আই এম ইন লাইভ ক্লাস, ইউ কান্ট কল ইন দিস মোমেন্ট, মিস্টার দিদার আই এম ইন লাইভ ক্লাস, আমি লাইভ ক্লাসে বাবা, ক্লাসটা শেষ করে কল দেই, ঠিক আছে। সো এগুলো শিখতে চাইলে তাড়াতাড়ি ল ডক্টরে ভর্তি হয়ে যান। জীবনে আর একবারও পরীক্ষা দেওয়া লাগবে না, জীবনে একবারই পরীক্ষা দেওয়া যথেষ্ট, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। এটা ফাজলামো নয় যে ঠুকঠাক করে 2টা ঢিক দিলে নামাজ হয়ে যাবে। সো বন্ধুরা লক্ষ্য রাখুন যে আমরা কি মেসেজ দিতে এসেছি সমাজ ব্যবস্থাকে। সব কোচিং আছে বাংলাদেশে, দেখেন তাদের সাথে মিলান, তাদের অ্যাপ্রোচের সাথে আমাদের মিলান। একটা মিষ্টি ম্যাজিস্ট্রেটকে বের করে আনি আমরা, মিষ্টি ম্যাজিস্ট্রেট কি বলতেছে দেখি, একটু হাসিওয়ালা ম্যাজিস্ট্রেটকে বের করে আনি, আপিল আদালত যেটাকে বলতেছি। আচ্ছা আমরা এখান থেকে what exactly the happening here, oh my god, ভদ্রলোক লক্ষ্য রাখুন, বন্ধুরা একটু লক্ষ্য রাখুন। পরবর্তী আমরা জায়গাতে চলে যাচ্ছে আপনাদের সামনে, মজা পাবেন। এর পরের প্রশ্ন আমরা ধরবো কোথা থেকে, এর পরের কোশ্চেনটা আমরা ধরতে চাই সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে। আমরা কিভাবে আপনাকে গড়ে তুলবো, আমাদের টিচিং মেথড কেমন। এসআর অ্যাক্ট যেটাকে বলা হয় স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন, তো এসআর অ্যাক্ট থেকে আমরা কিভাবে আপনাকে পড়াবো। সিপিসি কিন্তু আমরা দেখলাম কি অ্যাঙ্গেল থেকে আপনাকে গড়ে তুলবো, রিলি রিটেন ভাইবা। এসআর অ্যাক্ট থেকে যদি আমরা আপনাকে গড়ে তুলতে চাই, সেখানে আমরা কি করতে পারি একটু লক্ষ্য রাখুন। এসআর অ্যাক্ট থেকে আমরা যদি করতে চাই, এখানেও আপনাকে ফিল করতে হবে অন্য ধরনের একটা ফ্লেভার। কিভাবে ধরিন আমরা যদি চিন্তা করি এইরকম, দেখেন আপনার শান্তিটা কেমন হবে। শান্তিটা কেমন হবে, একটা এসআর অ্যাক্ট থেকে আপনাকে ধরেন আমরা কনসেপ্ট গ্রো করতে চাচ্ছি, এসআর অ্যাক্ট থেকে আপনাকে একটা কনসেপ্ট ভিতরে দিতে চাচ্ছি। লক্ষ্য রাখুন বন্ধুরা, সেখান থেকে আমরা কিন্তু একটা কনসেপ্ট আপনাকে দিতে পারি। কিভাবে, এই লক্ষ্যটা করলে তারা কিন্তু পড়াশোনা ভুলে যাবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা চমৎকার পিকচার, দ্যাট দ্য প্রেজেন্টেশন স্কিল হিয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা 2টা চরিত্র, একটা চরিত্র আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ের নাম,
ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি। এই যে এখানে পাশানি, আরেকটা ক্যারেক্টার হচ্ছে এখানে দীপু। দুইটা চরিত্র দিয়ে আমরা এসআর অ্যাক্টকে তছনছ করতে পারি। লক্ষ্য রাখুন, চরিত্র দুইটা। চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ নাকি? কিন্তু চরিত্র আজ ধূলিসাৎ, ধর্ষণে ভরে গেছে পুরো সমাজ ব্যবস্থা, যেখানে বৃদ্ধ বনিতা শিশু কিছুই বাদ যায় না। সো এখান থেকে আমরা একটা চরিত্র ক্রিয়েট করেছি, একটা দীপু ক্যারেক্টার আর একটা প্রাশনী ক্যারেক্টার। হিমু মিসির আলীর মতো দুর্দান্ত ক্যারেক্টার আমি সৃষ্টি করতে পারি না। হিমু মিসির আলীর সেই দুর্দান্ত ক্যারেক্টার, অন্তত এটা তো পারি, প্রাশনী দীপু। তো আমরা এসআর একটা দেখতে পাই খণ্ড আছে তিনটা, খণ্ডে বর্ণ আছে তিনটা। সেই তিনটা খণ্ড হচ্ছে, প্রাথমিক খণ্ড আছে আমরা দেখতে পাই 1 থেকে 7 ধারা। প্রাতে প্রাথমিক খণ্ড, প্রাতে হচ্ছে প্রাথমিক বিষয়াবলী 1 থেকে 7, আর সুনির্দিষ্ট প্রতিকার 8 থেকে আমরা দেখতে পাই 51 ধারাতে লুটুপুটি খেলছে। এবারে নিরোধক প্রতিকার আমরা 52 থেকে 57 ধারাতে পেয়ে যাই। তাহলে আমরা কি পেলাম? প্রাশনী খণ্ড। এরপরে এই দুই ক্যারেক্টার দিয়ে আমরা মিলাতে পারি এমন একটা কথা যেটা আজব মনে হতে পারে। লক্ষ্য রাখুন, প্রাশনী দীপু কাঁদে, এই যে দীপু কাঁদছে, চোখ ধরে কাঁদছে, অঝরে কাঁদছে। প্রাশনী দীপু কাঁদে, হ্রদ ঘড়ি বানিয়েছি, হ্রদ ঘড়ি বানিয়েছি। লক্ষ্য রাখো বন্ধুরা, প্রাশনী দীপু কাঁদে, হ্রদ ঘড়ি বানিয়েছি। লক্ষ্য রাখুন, এখানে কিন্তু এসআর অ্যাক্টের সুখের সংসার তছনছ আছে। প্রাতে কি প্রাথমিক বিষয়াবলী 1 থেকে কততে আছে? 7-এ। শুরুতে কি সুনির্দিষ্ট প্রতিকার আছে 8 থেকে 51 ধারায়, নিরোধক প্রতিকার আছে 52 থেকে 57 ধারা। এইটা আমরা বুঝেছি। তো এই প্রাশনী ক্যারেক্টার দিয়ে একটা সন্তানকে যদি বলা হয় যে দীপু মানে কি, তাহলে এই দীপু মানে হচ্ছে দখল পুনরুদ্ধার। এই দখল পুনরুদ্ধার তাহলে কোথায় আছে? এটাই এখন আমাদের দেখার বিষয়। দখল পুনরুদ্ধার আছে 8 থেকে 11 ধারা, এ জাতি জানি 8 থেকে 11 ধারা। আর কাতে চুক্তির কার্য সম্পাদন আছে 12 থেকে 30 ধারা। আর চুক্তি থাকলেই সেখানে তামাদির মেয়াদ হচ্ছে 1 বছর। আর দতে হচ্ছে দলিল যে সংশোধন, এই দলিল সংশোধন যে ব্যাপারটা আছে আমরা সেখানে দেখতে পাই 31 থেকে ধারাতে দেখতে পাই 34 ধারাতে লুটুপুটি খেলছে। আর দলিল থাকলেই তামাদের মেয়াদ 3 বছর। এরপরে রতে আমরা দেখতে পাই রদ। কি রদ? চুক্তি রদ। চুক্তি থাকতে রদ থাকলেও কিন্তু 1 বছর তামাদের মেয়াদ। আর দতে কি? দলিল বাতিল। দলিল বাতিল থাক যা থাকে সেখানে কিন্তু 3 বছর, দলিল থাকলেই 3 বছর। ঘতে ঘোষণামূলক মামলা। এই ঘোষণামূলক মামলা আমরা যেখানে তামাদের মেয়াদ নাই তখন 6 বছর 120 অনুচ্ছেদ। এরপর রিসিভার নিয়োগ আমরা দেখতে পাই। ঘোষণামূলক মামলা কোথায় আছে সেটাও আমরা দেখছি। রদ কোথায় আছে? 35 থেকে। তাহলে বুঝতেই পাচ্ছি যে এখানে আমরা 35 থেকে দেখতে পাই 38 ধারাতে বসে আছে চুক্তি রদ। এরপর দলিল বাতিল আছে 39 থেকে 41 ধারাতে, পুরো জাতি জানে। এরপরে ঘোষণামূলক মামলা আছে 42 থেকে 43, পুরো পৃথিবী জানে। রিসিভার আছে 44-এ, সবাই জানে। বাতিল আছে আবার 45 থেকে 51 পর্যন্ত বাতিল। নিষেধাজ্ঞা আছে, মানে যেটা বলা হচ্ছে সাধারণভাবে নিষেধাজ্ঞা আছে কোথায়? 52 থেকে 53। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা থেকে টোটাল ওইদিকে সবকিছু আছে 57 পর্যন্ত। তার মানে আমরা এখান থেকে বলতে পাই যে আসবে কি খেলা, এখন সেটাই, যেখান থেকে কোশ্চিন হবে কি, এটাই এখন আমাদের প্রশ্ন। এখান থেকে প্রশ্ন হতে পারে যেটা, সেইটা আমাদের দেখা জরুরি। প্রশ্ন কি হতে পারে? এইটা প্রশ্ন হতে পারে যে প্রথমে ধারা, তার তামাদি কত, অনুচ্ছেদ কত,
কোট ফি কত, প্রতিকার কত, প্রতিকার কি। তাহলে আমরা যদি ধারাকে চিন্তা করি, এসআর অ্যাক্টের 8 ধারাকে নেই, 8 ধারা ইম্পর্টেন্ট। 12 বছরের মধ্যে মামলা করা যাবে তামাদি। এইটার অনুচ্ছেদ কত, 142, সরি 142। আর এর কোট ফিটা কত, অ্যাড ভ্যালোরেম। প্রতিকার কি, আপিল। আর আপিল যেখানে হবে তো অটো রিভিউ, ওগুলো আসবেই। এরপরে হচ্ছে 9 ধারাতে কি পড়বে, 6 মাসের মধ্যে অনুচ্ছেদ 3 অ্যাড ভ্যালোরেমের অর্ধেক রিভিশন, এইটাই পরীক্ষায় আসবে, এটা ইম্পর্টেন্ট। 8 আর 9 ধারা এবারে হাই ভোল্টেজ, আর 12 আর 21 ধারা হাই ভোল্টেজ। শিখতে চাইলে তাড়াতাড়ি। আমরা দেখতে পেলাম এখান থেকে প্রশুনি দীপু কাঁদে রাত ঘড়ি বানিছি, ও আবির ঘড়ি কিনে আমার। এরপরে আমরা যদি জানতে চাই যে এই ধারার, এই আইনের 5 ধারার যে বিষয়টা, এটা খুবই আসে। এইটা আমরা একটু দেখে ফেলি যে কি আছে সেখানে। স্পেসিফিক রিলিফ হাউ গিভন, এইটা কিন্তু আসে। তাহলে এখানে কি আছে, আমরা কি শিখাতে পারি? লক্ষ্য রাখুন, আমরা কি শিখাতে সেখান থেকে পারি। লক্ষ্য রাখুন বন্ধুরা, যে সেখানে আছেটা কি। টিচিং মেথড দেখলে বোঝা যাবে। যারা ভুল করছেন এখনো তাড়াতাড়ি ভর্তি হয়ে যান আমার স্ক্রিনের নাম্বারে। আমরা দেখতে পাচ্ছি যে এসআর অ্যাক্টের ধরুন স্পেসিফিক রিলিফ হাউ গিভন, একটা সন্তান পড়তেছে ধারা 5। ধারা 5-এ তো 5 দেখে বোঝা যাচ্ছে 5টা বিষয় আছে। 5 দেখে বোঝা যাচ্ছে 5টা। একটা হচ্ছে, একটি বিষয় হচ্ছে নিষেধমূলক, নিষেধাত্মক, নিষেধাত্মক। আরেক 4টা হচ্ছে আদেশাত্মক প্রতিকার। তো একটা সন্তান যখন আইনটা পড়তে যাচ্ছে, 5 দেখতেছি আবির, আরে একটু হচ্ছে দোকানদার একটা মেয়ে, লেডি, ও ঘড়ি, এই যে ঘড়ি বিক্রি করতেছে। তাহলে এটা দ্বারা আমরা বুঝাতে পারছি, ও আবির ঘড়ি কিনে, ও আবির ঘড়ি কিনে, এই জায়গাটা থেকে আমরা এখানে বুঝতে পারি। এখন ও মানে কি, ও মানে হচ্ছে অর্পণের মাধ্যমে, অর্পণের মাধ্যমে। ধরো এই জমিটার থেকে এ বি কে সরিয়ে দিয়েছে, তো এই জমিটা কোট ভদ্রলোক এইখান থেকে বি থেকে নিয়ে এ কে বলবে ধর তোর জমি নেই, এই অর্পণের মাধ্যমে। ইংলিশটা কি, ডেলিভারির মাধ্যমে। ওকে, তারপরে হচ্ছে আতে কি, আদেশের মাধ্যমে। আর বীরতে কি, বিরত রাখার মাধ্যমে। এই যে বিরত রাখা, এটাকে বলা হচ্ছে একটি নিষেধাত্মক। আর এইটা, এইটা আর ঘোষণা, রিসিভার, এগুলো হচ্ছে আদেশাত্মক। আর ঘোষণামূলক মোকদ্দমা কোথায় আছে, এই যে ঘোষণামূলক মোকদ্দমা আর রিতে কি, রিসিভার নিয়োগের মাধ্যমে। তাহলে এই 5টা উপায়ে যদি বলা হয় এসআর অ্যাক্টে কয় উপায়ে স্পেসিফিক, ইংলিশও আসতে পারে, স্পেসিফিক রিলিফ, স্পেসিফিক রিলিফ হাউ গিভন, এটি কোন ধারার বিষয়, এভাবে আসতে পারে 5 ধারায়। স্পেসিফিক রিলিফ হাউ গিভন, স্পেসিফিক রিলিফ হাউ গিভন এর প্রসঙ্গ আছে 5 ধারায়, 5টা বিষয়। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে সৌন্দর্য, মিস্টার আবির, এই যে মিস্টার আবির, এই আবির কিন্তু এই লেডি, ভদ্রলোক লেডির থেকে একটা কি কিনতেছে, ঘড়ি কিনতেছে। তাহলে সেখান থেকে 5 ধারা আমরা কিন্তু সিনপসিস করতে পারি। যদি বলা হয় উপায় কতটি এসআর অ্যাক্টে, তখন উত্তর করবেন উপায়ে প আছে, প মানে 5টা উপায়। যেহেতু উপায়ে প বর্ণটা দেখে আমরা মনে রাখতে পারবো 5টি। কি 5টি? এই যে আবির ঘড়ি কিনে সেখানে দেখালাম। এবার যদি বলা হয় ধরন কয়টি, ধরন, ধরন আছে কিন্তু 8টি, সেটা কিন্তু আমরা বললাম একটু। ও বাসানি বলে যাও কেন ভালোবাসানি, মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি। ওই ওখানে বসলাম, প্রশুনি দীপু কাঁদে রাত ঘড়ি বানিছি। এই যে আসিফের গানে কিন্তু প্রাসানি আমরা ক্রিয়েট করেছি পাশুনি। প্রশুনি দীপু কাঁদে, এই যে দীপু, এই যে 8টা ধরন, প্রশুনি দীপু কাঁদে
রদ ঘড়ি বানিয়েছি, রদ ঘড়ি, রদ ঘড়ি। এখানে দেখছি এই যে দীপু একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, রদ ঘড়ি। এখানে কিন্তু বানিয়েছি আর নাই, বা আর চি নাই। এখানে আসলো কি 8টা ধরন। দখল, পুনরুদ্ধার কোথায় আছে? 8 থেকে 11। এখানে 8 থেকে 11 আবার ভাগ আছে। 8 থেকে 11 ভাগ কি আমরা জানি? স্থাবর সম্পত্তির একটা ভাগ আছে আর অস্থাবর সম্পত্তির একটা ভাগ আছে। অস্থাবর সম্পত্তি কি? স্থাবর 8 আর 9, আর অস্থাবর 10 আর 11 ধারা। এই হচ্ছে মিলে গেল 8 থেকে 11। এবারে তা থেকে কার্য সম্পাদন চুক্তির 12 থেকে 30। তারপরে দলিল সংশোধন কোথায় আছে? 31 থেকে 34। এবারে চুক্তি রদ আছে 35 থেকে 38। এবারে দলিল বাতিল আছে 39 থেকে 41। এবার ঘোষণামূলক আছে 42 থেকে 43। রিসিভার আছে 44। নিষেধাজ্ঞা আছে 52 থেকে 57। আমরা এখানে গুনে ফেলি যদি 1 2 3 4 5 6 7 8। 8টা হচ্ছে ধরন, 8টা হচ্ছে ধরন, 8টি ধরন। আর উপায় 5টি, প দেখে 5টি। প্রাশনি দীপ কাবে রদ ঘড়ি বানিয়েছি, ও আবির ঘড়ি কিনে, ও আবির ঘড়ি কিনে। এবার আমরা যদি প্রত্যেকটা জায়গাতে সিনপসিস করি, এছাড়া একটা আমরা দেখালাম, সিপিসি দেখালাম, এবং এখানে যদি আমরা একটু সময় নেই, এছাড়া একটা যদি মনে করি 12 ধারা যেহেতু ইম্পর্টেন্ট, 12 ধারাতে কি আছে? 12 ধারাতে আছে জিমা প্রয়া, জিমা প্রয়া। 21 ধারাতে কি আছে? আকাশ অক্ষতিরিবি, আকাশ অক্ষতিরিবি। এই যে এটা খুবই হাই ভোল্টেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারে পরীক্ষায়। জিমা প্রয়া, জিতে কি জিম্মার অন্তর্ভুক্ত যেটা হবে। তুমি কোনো এ বি কে কিছু পণ্য রাখতে দিয়েছে, বা স্বর্ণ রাখতে দিয়েছে, বা কাঞ্চন রাখতে দিয়েছে, বা সোনা রাখতে দিয়েছে, এটা জিম্মার অন্তর্ভুক্ত। এই যে 12 ধারায় হচ্ছে যে ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যেতে পারে, মে ইউজিং আছে। আর মাতে কি মানদণ্ড নাই, মাতে হচ্ছে যেটার মানদণ্ড নাই। মানদণ্ড নেই কেমন? আমরা বলতে পারি যে যে মৃত দুষ্প্রাপ্য কোন বস্তু, দুষ্প্রাপ্য যে বিষয়গুলো আছে, চীনামাটির ওই উদাহরণটা দেওয়া আছে। দুষ্প্রাপ্য জেলা সূর্যাস্তে নগ্ন মূর্তি, পিয়েরে অগুস্তো রেনোয়ার, আমরা দেখেছি সূর্যাস্তে নগ্ন মূর্তির। এই যে দুষ্প্রাপ্য করিগুলো, এগুলো যদি কেউ সেল করতে চায়, জয়নুল আবেদিনের মইটানা, সংগ্রাম, বিদ্রোহী বধূ কেউ সেল করতে চাচ্ছে। এরপরে হচ্ছে প্রতিকার পর্যাপ্ত নয়, প্রতে হচ্ছে প্রতিকার যেটাতে পর্যাপ্ত হচ্ছে না। এরপরে হচ্ছে কি আতে আর্থিক ক্ষতিপূরণ যেখানে পাওয়া যাচ্ছে না, আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সেখানে সম্ভাবনা বা পসিবিলিটি নাই। এরপরে হচ্ছে 21 আমরা দেখতে পাই কোন ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সমাধান করা যায় না। আতে আমরা দেখতে পাই যেটা হচ্ছে, আমরা দেখতে পাই আতে আর্থিক ক্ষতিপূরণ যেটা পাওয়া যায়। ধরো আর্থিক ক্ষতিপূরণ আমরা যে পেয়ে যাচ্ছি, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার দরকার কি আমার? সুনির্দিষ্ট মানে কি? আমার তো এটা দরকার নেই আর। ধরেন আর্থিক ক্ষতিপূরণ, একজন মানুষ বলতেছে আমি এই জমিটা বিক্রি করব, এ বি কে বলছে ভাই এই জমিটা আমি বিক্রি করব। বিক্রি করে এখন দেখা যাচ্ছে যে, বা এমনও হতে পারে যে রাজশাহীর আম এখন কি চলতেছে, চালই বলি, দিনাজপুরের কাটারি ভুক চাল, এ বি কে বলতেছে দে একটা চাল দে, টাকাও পাঠাই দিয়েছে, পরে আর কিন্তু চাল পাঠিয়ে দিচ্ছে না। এখানে যদি টাকাটা তাকে আবার ফেরত দেয়, তাহলে আর্থিক ক্ষতিপূরণ কিন্তু এখানে পর্যাপ্ত হয়ে গেছে। তাহলে এখানে আবার সুনির্দিষ্ট প্রতিকার দরকার কি? এরপরে কাতে হচ্ছে কারণ কিন্তু জটিল, কারণটা এমন অসংখ্য বিবরণ বা জটিল। জটিল কেমন? যেমন এ বি কে বিবাহ চুক্তি করতেছে, বিবাহ করতে চাচ্ছে, এটা একটা ব্যক্তিগত একটা যোগ্যতা, তাহলে এটা নাও করতে পারে, তো সেটা চুক্তির সুনির্দিষ্ট কার্য সমাধান করা যাবে না। তো বিবাহ চুক্তি এত সহজ নয়, সস্তা নয় বিয়ে করা, তো এই জন্য এটা যাচ্ছে না। কেউ যদি বলছে আমি গান লিখে দিব, উপন্যাস লিখে দিব, এগুলা ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে, তো সেগুলো কিন্তু যাচ্ছে না। কারণটা কি? জটিল।
আর সতে কি শর্তাবলী নির্ণয় করা যাচ্ছে না, শর্তাবলী দেখা যাচ্ছে না। একজন বলছে, এ বি কে বলছে আমি তোকে ভাড়া দিব ফার্ম গেটে, একটা গুদাম আছে ভাড়া দিব, কিন্তু সেখানে বলা হচ্ছে না কয় টাকা ভাড়া, স্কোয়ার ফিট কত, পূর্বের রুমটা দিবি না, দুয়ের কত স্কোয়ার ফিট, শর্তগুলো নাই, শর্তাবলী নির্ণয় নাই, মানে শর্তাবলী পরিষ্কার না। সো এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। এরপরে অতে অবসানযোগ্য। এখন অবসানযোগ্য কি, এটা বাংলাদেশ মায়ানমার থেকে ইয়াবা চুক্তি করে কক্সবাজার দিয়ে বাংলাদেশে ঢুকাবা আর ধর্ষণ করবা, অবসানযোগ্য। এরপরে হচ্ছে যুক্তক্ষ হচ্ছে দুইবার যুক্তক্ষ, মানে কি ক্ষমতার অতিরিক্ত আর ক্ষমতা বহির্ভূত। এখন বিষয়টা হচ্ছে ক্ষমতা অতিরিক্ত আর ক্ষমতা বহির্ভূত জিনিসটা কি, এটা আমার জানা দরকার। এই জিনিসটাকে একটু মনোযোগ দাও বাবা সবাই। ক্ষমতা বহির্ভূত আর ক্ষমতার অতিরিক্ত জিনিসটা আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না যে আসলে কি বুঝাইলো এটা। আমরা দেখতে পাই যে ক্ষমতা বহির্ভূত বা ক্ষমতার অতিরিক্ত, বহির্ভূত যে জিনিসটা আর অতিরিক্ত কি, ধরো এ একটা দোকান নিছে ফার্ম গেটে, সে মনে করছে যে আমি চা সিগারেট বা পান বিড়ির, চা সিগারেট বা চা পানের দোকান দিব, তাহলে চা পানের দোকান দিবে। এখন ক্ষমতা বহির্ভূত যদি হয়, চা পান না দিয়ে সে দিছে ইয়াবার দোকান আর ধর্ষণের মেলা বসাইছে, এটা তাহলে ক্ষমতা বহির্ভূত। এখন ক্ষমতার অতিরিক্ত কি, ও চাইছিল চা পান করবে, এর সাথে আবার ইয়াও দিছে, গাঁজা বিক্রি করার ওটাও করতেছে বা ভাত বিক্রি করতেছে, ক্ষমতা ওটাও প্রয়োগ করতেছে আরেকটাও করতেছে, অতিরিক্ত। এরপর 3, মানে যে চুক্তির পালন করতে 3 বছরের বেশি সময় লাগবে। আর বিতে কি, চুক্তি সম্পাদনের আগে যেটা বিলুপ্তি হয়ে গেছে। ধরো একজন বাড়ি বিক্রি করবে, তো সিডর আমফান আমাদের দেশে লেগেই আছে, এই সিডর আমফান এনে ওই বাড়িটা ধসে গেছে। তো এই যে একটা সন্তান যখন উদাহরণ দিতে পারবে, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে চাই যে একটা সন্তান একটা ভালো ফাইট দিতে পারবে বাংলাদেশে, যে উদাহরণগুলো লিখবে এবং এগুলোর যে কেস ল গুলো আছে, কোথায় ক্ষমতা বহির্ভূত কেস ল, আমরা এগুলো রিটেনে পড়াই, মূলত জাজমেন্ট গুলোদের কেস ল লিখতে পারবে যে আসলে কোন কেসে ক্ষমতা বহির্ভূত হয়েছিল, কি সেই মামলাটার নাম, সেখানে ঘটনাটা কেমন ছিল, সেখানে বিচার্য বিষয় কেমন ছিল, সিদ্ধান্ত কোর্ট ভদ্রলোক কি দিয়েছিল, ভুলভাল দিল কিনা, এই সিদ্ধান্তের কারণ কেমনটা ছিল। এই সন্তান আর যে সন্তান উদাহরণ বুঝতে পারবে, যে জিনিসটা পড়তেছে তারা একটা ইনস্ট্যান্ট উদাহরণ ক্রিয়েট করতে পারবে, এরাই আইন পারে, বাকিগুলো সব জিরো, সবকিছু নষ্টদের অধিকারে যাবে। তাহলে আমরা এসআর অ্যাক্ট কিভাবে পড়াবো সেটাও দেখে দিলাম। এবার আমরা দেখাবো যে কিভাবে আমরা দণ্ডবিধির সুখের সংসার পড়ব। আমরা যখন দণ্ডবিধি পড়তে যাব, পুরো দণ্ডবিধিকে আপনাকে কিভাবে ফুটে তুলব আপনাদের সামনে। আমরা দেখতে চাই এই সন্তানগুলো যে ভুল করে ভুল কোচিং সেন্টারে সস্তার 3 অবস্থায় পড়ে জীবন যৌবন খুরমা করে দিচ্ছে, এদের উদ্দেশ্যে আমাদের এই গল্প ফিরে আসা। সো বন্ধুরা, মজা পাবেন যে বিষয়টা, যে আপনি আইন পড়বেন আর মনে হবে, ফিল হবে যে এত সুন্দর আইন, অথচ আইনের এই সাহিত্যিক রস আমরা লুফে নিচ্ছি না। এখানে স্পাউস, হোয়াট এক্স্যাক্টলি দ্য কমন নাউন স্পাউস, একদিকে আমরা দেখতেছি স্বামী, একদিকে দেখতেছি হাজব্যান্ড, আর একদিকে দেখতেছি ওয়াইফ। তো দেখা যাচ্ছে স্বামীর কাঁধে লাফ দিয়ে উঠতেছে ওয়াইফ, তখন বলছে এগুলা করলে হবে, বেবি দেশ বিবি, মাঝে মাঝে বাচ্চা টাচ্চা একটু দাও, বেবি দেশ বিবি, বেবি দেশ, বেবি দেশ বিবি, বেবি দেশ। আমরা এখানে পুরো আইনটাকে 5টা পর্বে ভাগ করতে পারি। বেতে হচ্ছে কি, আমরা পর্বকে ভাগ করে তছনছ করা খেলা শিখতে পারি 5টা পর্বে। পুরো আইনটাকে আমরা জানি, এই আইনে 23টি অধ্যায়ের লীলা খেলা দেখতে পাই। 23টি অধ্যায় আমরা 1 নিমিষে পড়াই, 23টি অধ্যায় মাত্র আমরা 1 মিনিটে তছনছ করে দিই। অবাক হবেন, একটা আইন কিন্তু পড়তে সত্যিকার অর্থে 5 মিনিটই যথেষ্ট। আমাদের সেটা কোন ব্যাচ? কন্টাক্ট ব্যাচ। আমাদের ব্যাচ চলছে জেনারেল ব্যাচ, যার অর্থ পকেটে কম, স্পেশাল ব্যাচ একটু বেশি আছে, মধ্যবিত্ত, আর কন্টাক্ট ব্যাচ টাকার পাহাড়ে ঘুমায়,
তাদের জন্য। সো পর্ব 5টিতে আমরা বেবি দেশ বিবিতে দেখতে পাই, পর্ব 1-এর দিকে তাকালে এখানে বে পাই। এই বেতে আমরা দেখতে পাই বেসিক আলোচনা। দ্যাট হোয়াট এক্স্যাক্টলি দ্য বেসিক আলোচনাটা কি আছে? এই বেসিক আলোচনাটা আমরা পাই ধারা কত থেকে? কবি সাহিত্যিকরা বলছে 1 থেকে 120-এর খ পর্যন্ত লুটুপুটি খেলছে আমাদের এই ভদ্রলোক। দ্বিতীয় জায়গাটা বি দেখতেছি আমরা। এই বিতে আমরা দেখতে পাই বিবিধ অপরাধ। এই বিবিধ অপরাধটা দেখতে পাই আমরা 121 থেকে শুরু করে ভদ্রলোকেরা বলছে 298 আমরা বসে আছি, যা করিস কর। এরপরে হচ্ছে 3-এ যদি তাকাই এই দেতে আমরা দেখতে পাই দেহ ও জীবন সংক্রান্ত যে অপরাধগুলো, এইটা আমরা দেখতে পাই 299 থেকে 377 পর্যন্ত লুটুপুটি খেলছে। এই দেহ জীবন সংক্রান্ত এখান থেকে কোশ্চেন আসে বেশি, মোটামুটি 5টার মতো। এরপরে আমরা দেখতে পাচ্ছি দন্তস্ব 4-এর দিকে, দন্তস্বতে আমরা দেখতে পাই সম্পত্তি সংক্রান্ত অপরাধগুলো আমরা দেখতে পাই যে 378 থেকে শুরু করে 462-র খ পর্যন্ত, সেখান তো মোটামুটি 5টা কোশ্চেন পিস আমরা দেখতে পাই। তাহলে আমাদের কাছে দেহ আর সম্পত্তিটাই বেশি কোশ্চেন হচ্ছে রিটেন প্রিলিতে, এখানে জোর দিতে হবে। এরপরে আমরা 5ম পর্বের দিকে তাকালে বিবি মানে বিবিধ। এই বিবি মানে বউ না, এই হাজবেন্ড, এখানে বিবিধ অপরাধ। এইটা আমরা দেখতে পাই যে 463 থেকে শুরু করে 511 পর্যন্ত লুটুপুটি খেলছে। এই 511-তে 2টা উদাহরণ আছে। পকেটে হাত ঢুকে যদি টাকা না পায়, সেটা চুরির উদ্যোগ, সেটাও কিন্তু একটা ক্রাইম। আবার বাক্স খুলে যদি কিছু দেখতে অন্য স্বর্ণালঙ্কার না পায়, সেটাও হচ্ছে একটা উদ্যোগ। অপরাধের উদ্যোগ নেওয়া একটা অপরাধ। তাহলে এখান থেকে সিনপসিস করলে আমরা দেখতে পাই যে দেহ সংক্রান্ত এই জায়গাটাতে কোশ্চেন বেশি হচ্ছে, আর সম্পত্তি সংক্রান্ত অপরাধ বেশি হচ্ছে। এখন আমরা এখান থেকে আরেকটু সিনপসিস করতে চাই যে একটা সন্তানকে যদি পেনাল কোড পড়তে গিয়ে হুট করে তাকে যদি বলা হয়, বাবা খুনের ব্যতিক্রম কয়টা, বা এগুলো মনে থাকে না একটা সন্তানের, তখন সেই বুদ্ধিটা কি? তখন আমরা একটু চিন্তা করতে পারি এমন যে, লক্ষ্য রাখুন, তখন আমরা চিন্তা করতে পারি এমনটা, একটু খেয়াল করো তো বাবা, মজাটা দেখো, যে তখন আমরা ফিল করতে পারি, ফিল দ্য ডিফারেন্স। হোয়াট এক্স্যাক্টলি দ্য ফিল দ্য ডিফারেন্স? খুনের যে ব্যতিক্রম বা খুনের যে শর্ত, সেটা আমরা কিভাবে শেখাতে পারি? ওরে জীবনে যদি অন্য জীবন থাকে, সাধার জীবন বন্ধুক দিও পাই যেন তো আগে, আমি জনম জনম। এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একজনকে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলতেছে, খুন করতেছে। আমরা কল্পনা করছি এই লেডিটা খুন করতেছে, এই মেয়েটার নাম তো মিথিলা কিন্তু খুন করে দিচ্ছে। এখন একটা সন্তানকে যদি বলা হয় যে এই যে খুন, তার তো ব্যতিক্রম আছে, শর্তও আছে, এগুলো তো মনে থাকে না পরীক্ষায়, কোনটা শর্ত কোনটা ব্যতিক্রম, কয়টা, এগুলো তো মনে থাকে না। ব্যতিক্রম হচ্ছে 5টি। এই যে ব্যতিক্রম, সেটাই কিন্তু অপরাধজনক নরহত্যা হবে। যেটা খুনের ব্যতিক্রম, সেটাই নিন্দনীয় বা অপরাধজনক নরহত্যার পর্যায়ে পড়বে এই 5টা ক্ষেত্রে। আর শর্ত হচ্ছে 4টি। তাহলে একটা সন্তানের তো পরীক্ষায় যদি আসে প্রশ্নের ফাঁদ, নিচের কোনটা খুনের শর্ত নয়, নিচের কোনটি খুনের শর্ত, নিচের কোনটি এভাবে দিতে পারে, কোনটি খুনের ব্যতিক্রম। তো একটা সন্তান কিন্তু এটা উত্তর করতে পারছে না। অপশনও কিন্তু দিচ্ছে ক, খ, গ, ঘ। ইংলিশ দিলে আর পারছে না, বাংলা কিন্তু পারে। খুনের ব্যতিক্রম আমরা যদি এখানে চিন্তা করি, শর্তগুলো কি? 4টি। একটা মেয়েকে নিলাম, মৃ দই সাজা, মৃকে বলছে দই সাজা, তাহলে মেয়েতে কি? মৃত্যুই হবে অবশ্যম্ভাবী, এটা খুন। দতে দৈহিক আঘাত মৃত্যুই ঘটাবে,
অবশ্য দৈহিক যে আক্রমণ বা আঘাত, এটা মৃত্যুই অবশ্যম্ভাবী ঘটাবে। আর সাথে কি পিস্তল দিয়ে মারতেছে, তাহলে তো স্বাভাবিকই মৃত্যু ঘটবে, স্বাভাবিক মৃত্যু হতে হবে, স্বাভাবিকভাবে তার মৃত্যু ত্বরান্বিত করবে। আর যাতে তার জানা থাকবে যে এইটা দিয়ে মারতেছি AK-47, বাপরে বাপ, সে তো মরবেই। এই শর্তকে ইংলিশে যখন একটা সন্তান চিন্তা করতেছে IKND, আইতে কি ইন্টেনশন যদি থাকে সেখানে, লক্ষ্য রাখো, এটা যদি ইংলিশে না জানে হুট করে কোশ্চেনে দিচ্ছে এগুলো, তখন আর পারতেছে না। তখন কিন্তু আমরা দেখেছি যে IKND, আইতে কি ইন্টেনশন থাকতে হবে তাকে মারার জন্য, তখন এটা খুন হবে। আর কে কি তার নলেজ থাকতে হবে, যা নলেজ জ্ঞান থাকতে হবে। এরপরে এনতে কি নেচার অফ ইনজুরি, ফুলের টোকা দিবে তা হবে না। পাথরের আঘাত সাগা বন্ধু, ফুলের আঘাত সয় না, এই যে ফুলের আঘাত দিলে আবার হবে না। দেয়াতে হচ্ছে ডেঞ্জারাস অ্যাক্ট, অফকোর্স দিস ইজ দ্য ডেঞ্জারাস অ্যাক্ট হতে হবে, তখন এটা খুনের শর্ত 4টা। এখন সন্তান থেকে বলছে নিচের কোনটি খুনের ব্যতিক্রম, এই যে খুনের ব্যতিক্রম কোনটা, এখন দিচ্ছে এইভাবে ইংলিশ ইন্টেনশন, সন্তানেরা তো শেষ, নলেজ ছেলেরা আর পারে না। এরপরে দিচ্ছে ডেঞ্জারাস অ্যাক্ট, এরপরে দিচ্ছে সাডেন প্রভোকেশন, সন্তানেরা আর উত্তর করতে পারছে না। তাহলে বোঝা যাচ্ছে খুনের ব্যতিক্রম যেহেতু 5টা, এই শর্ত যেহেতু খুনের IKND, এটাও তাহলে উত্তর হবে সাডেন প্রভোকেশন। কিভাবে? এই ব্যতিক্রমের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই উপর শোয়াই, উপর শোয়াই, উপরে শুয়ে দিচ্ছে। কাকে শুয়ে দিচ্ছে? ধরো অনেক সন্তান বাড়িতে জমে গেছে, আর শোয়ার জায়গা নাই, তখন বলতেছে উপরেই শুয়ে দে, ওর উপরেই শুয়ে দে, যা হয় হোক, কপালে যা আছে থাকবে, উপর শুয়ে দে। তাহলে এই 5টা জিনিস আমরা দেখতে পেলে বলবো এটা নিন্দনীয় নরহত্যা। আমরা দেখতে পাই এখানে যে নিন্দনীয় নরহত্যা হতে গেলে উতে আমরা দেখতে পাই উত্তেজনা নিয়ে কাউকে মারতেছে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে উত্তেজনা সবাইকে মারলেই যে হবে তা না। 1 নম্বর পেলাম, ধরো A B কে উত্তেজনা দিয়েছে, এই ক্ষেত্রে B যদি A কে মেরে দেয় তাহলে এটা কালপেবল হোমিসাইড। কিন্তু B A কে না মেরে দিয়ে তার সন্তান C কে মেরে দিয়েছে, তাহলে কিন্তু আবার খুন হবে। এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, আবার আইন কিন্তু এত সস্তা নয়, উস্কানি দিচ্ছে কে আপনাকে ভাবতে হবে। সো ল ডক্টরের ক্যারিসম্যাটিক অ্যাপ্রোচে যারা পড়বে তারা সত্যিকারে পাশ করবে, বাকিগুলো সব ঝরে যাবে, অকালে ঝরে যাবে। এরপরে প্রতে হচ্ছে কি প্রতিরক্ষা করতে গিয়ে যদি কেউ মরে। প্রতিরক্ষা কি? প্রতিরক্ষা করতে গিয়ে আমরা দেখেছি কোনটা, ধারা 100-তে আর 103-এ দেখছি। প্রতিরক্ষা মানে দেহ রক্ষার্থে 6টা ক্ষেত্র দেখেছি, সম্পত্তি রক্ষার্থে 4টা ক্ষেত্র দেখেছি। প্রতিরক্ষা 3-এ কি দন্তস্ব, সরকারি কর্মচারী তাদের ক্ষমতার অতিরিক্ত প্রয়োগ করে যদি কাউকে মেরে দেয়। এরপরে আতে কি আকস্মিক কলহ, এই যে আকস্মিক কলহ। আর 5-এ কি আছে ই মানে কি ইচ্ছাকৃত মৃত্যুবরণ করা। এখন ইচ্ছাকৃত মৃত্যুবরণ আবার কে করবে, এটাই এখন সমস্যা। অবশ্যই বয়স 18+ হওয়া লাগবে। বলবে তার মাইগ্রেনের সমস্যা মাথায়, বলছে গুলি মারে আমাকে মেরে ফেলতো এখানে, তাহলে এটা হবে নিন্দনীয় নরহত্যা, কালপেবল হোমিসাইড। তো সাডেন প্রভোকেশন মানে কি আকস্মিক যে উস্কানি কলহ, এটা কিন্তু কালপেবল হোমিসাইড, অ্যামাউন্টিং টু মার্ডার, এন্ড কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। তো আমরা দেখতে পাই 299 কালপেবল হোমিসাইড, এর শাস্তি আছে 304-এ যাবজ্জীবন 10 বছর ফাইন। আর খুনের শাস্তি আছে এই 300-তে, কিন্তু 300 ধারায় আছে কিন্তু 4টি আর 5টির বিষয়। খুনের শাস্তি আছে 302-এ DLF, ডেথ সেন্টেন্স, লাইফ টাইম, ফাইন, DLF। তো আমরা সফলভাবে দণ্ডবিধি কিভাবে পড়াবো সেই নেপথ্যের কাহিনী এই জাতিকে দেখিয়ে দিয়েছি। যারা সুন্দরভাবে পাশ করতে চান, মাত্র 100 প্রশ্ন পড়ে পাশ করতে চান, তারা তাড়াতাড়ি যোগাযোগ করেন। এটা ল ডক্টর। There is no hesitation, there is no concept which may be arise in your leading life that the fucking approach. Of course, this is not the fucking approach towards the বিশ্ব, towards the world. So বন্ধুরা লক্ষ্য রাখুন, এই সৌন্দর্য এনে দিল ল ডক্টর। ঝাপসা লাগতেছে, অনেকে বলতেছে মোহাম্মদ
আশরাফুর রহমান স্যার ঝাপসা স্ক্রিন। আচ্ছা, ঝাপসা স্ক্রিন আমরা ক্লিয়ার করে দিচ্ছি বাবা, ঝাপসা স্ক্রিন আমরা ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমরা ঝাপসা থেকে হালকা থেকে এখানে বেরিয়ে আসে, ঝাপসা থেকে হালকার উপর ঝাপসা মারবো। দেখা যাক এখানে কেমন হচ্ছে আমাদের বলো। এরা অনেকেই আছেন আমাদের কমেন্ট করেছেন, আমাদের কিবরিয়াকে জিজ্ঞাসা এই কোচিং সেন্টার কেমন। সবাইকে কিবরিয়া কে জিজ্ঞাসা করে ঝাপসা লাগতেছে, সবাই বলতেছে। আমরা এখানে লিখলে ঝাপসা লাগে কিনা আমরা একটু ক্লিয়ার করে দিই, দেখি। ঝাপসা লাগতেছে, হালকার উপর ঝাপসা। এখন কেমন লাগতেছে বাবারা দেখো তো, এখন কেমন লাগতেছে? মোটামুটি ক্লিয়ার আছে তো এখন? আচ্ছা, আমরা ঝাপসা লাগতেছে এখানে লিখি, দেখি কেমন হয়। এরপরে আমরা যাব ফৌজদারি কার্যবিধিতে। ফৌজদারি কার্যবিধিতে আমরা কিভাবে একটা সন্তানকে গড়ে তুলতে চাই। আমরা জানি ফৌজদারি কার্যবিধিতে কিভাবে একটা সন্তানকে আমরা গড়ে তুলব। তো আমরা চিন্তা করি, যদি সেখান থেকে আবারও ফিরে যাই, এখানে লিখলে ক্লিয়ার আছে কিনা একটু দেখো তো। ফৌজদারি কার্যবিধিতে আমরা ঢুকে গেলাম। আপনাদের কিভাবে গড়ে তুলবে ল ডক্টর? ফৌজদারি কার্যবিধি সিআরপিসি। এখন কি ঝাপসা লাগে কিনা দেখো তো বাবা, লেখা বোঝা যায় কিনা। ফৌজদারি কার্যবিধি কুমা ব্যবহার করে 1898 লিখতে হবে। একটা আইনের নামও লিখতে পারে না এই বাংলাদেশের কোনো ছেলে পেলে। তো এই ফৌজদারি কার্যবিধিতে আমরা লেখাটা ঝাপসা কিনা, ক্লিয়ার কিনা আমাদের একটু জানান। এবং সবাই লাইভটা শেয়ার করা হয়েছে কিনা, কে কোন ডিস্ট্রিক্ট থেকে তাড়াতাড়ি জানাই ফেলাই দেন। সবাই যদি বাঁচতে চান তাড়াতাড়ি শেয়ার করে দেন, সবাইকে জানিয়ে দেন পাস করতে যদি চান। এবং সবাই জেনে ফেলবে যে লয়ের একটা আতঙ্ক সৃষ্টিকারী কোচিং সেন্টার বাংলাদেশে সৃষ্টি হয়েছে। দুর্ধর্ষ ল ডক্টর, ডাকাত, একজন ডাকাতের সর্দার জন্ম হয়েছে বাংলাদেশে লয়ের জগতে। সো তাড়াতাড়ি একটু শেয়ার করে পুরো জাতিকে জানিয়ে দেন, ডক্টর ইউনূসকে জানিয়ে দেন, চিফ জাস্টিসকে জানিয়ে দেন, আসিফ নজরুলকে জানিয়ে দেন, বাংলাদেশের শাল বদলায়ের ফালতু অনুবাদের সলিমুল্লাহকে দেখিয়ে দেন। বন্ধুরা আমার, সবাইকে লাইভটা শেয়ার করে বাংলাদেশে জানিয়ে দেন যে একটা দুর্দান্ত হিরো আলমের জন্ম হয়েছে, নেক্সট প্রজন্ম লয়ের হিরো আলম। সো বন্ধুরা, আমরা এরপরে যেটা দেখতে পাচ্ছি ফৌজদারি কার্যবিধিতে, যদি আমরা এখান থেকে একটা কোশ্চিন বারবার আসে তফসিল থেকে, আমরা এই তফসিলে আমরা পাই 5টা তফসিল। সেখানে এই তফসিলগুলো মনে রাখার জন্য আমরা দেখতে পাই বাদশাহ নামের একটা ছেলে, এই বাদশাহ নামের ছেলেটা সিআরপিসি পড়তে গিয়ে মাথা গরম হয়ে গেছে, অফ হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে তার। বাতে কি প্রথম তফসিল 1, 2, 3, 4, 5। বাতে কি বাতিল। প্রথম জিনিস সবাই কিন্তু বাতিলই করে, প্রথম বউ ভাল লাগে না, তাহলে প্রথম জিনিস সবাই কিন্তু বাতিল করবা চায়, প্রথম তফসিল বাতিল। আর দতে কি দণ্ডবিধির, দতে তো 2, দণ্ডবিধির অধীনে যে বিচার হবে সেটা হচ্ছে ওই যে সিআরপিসির অনুযায়ী বিচার হবে সবস বিসিপিসি। এই যে সবস বিসিপিসি 8টা কলাম আছে, এই 8টা কলামের কথা বলছে সবস বিসিপিসি। আর সাথে কি সাধারণ ক্ষমতা, ম্যাজিস্ট্রেটের কি সাধারণ ক্ষমতা। এই ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা আছে ধারা আবার 36-এ। অতে কি অতিরিক্ত ক্ষমতা। এবারে এটা কিন্তু জুডিশিয়ারিতে আসছিল, অতিরিক্ত ক্ষমতা, ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা আবার আছে 37, 38 ধারাতে। এরপরে আছে কি ফরম, ফতে হচ্ছে ফরম সমূহ, এখানে ফরম আছে 555 ধারাতে, টোটাল ফরম আছে 53টি। প্রথম ফরম হচ্ছে আসামির প্রতি সমন 68 ধারা, দ্বিতীয় ফরম, তৃতীয় ফরম, এভাবে 53টা ফরম আছে। এগুলো আমরা পড়াই 1 মিনিটে। যদি পাস করতে চান, জীবন যৌবন খুরমা করতে না চান, ল ডক্টরে ভর্তি হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। এগুলো আমরা পড়াই 1 মিনিটে। ফরম যে 53টা ফরম 1 মিনিট, ইনাফ টু আন্ডারস্ট্যান্ড, ইনাফ। সব চলতেছে বাবা এখন ক্লাস, এখানে হচ্ছে কৌশল চলতেছে। আর কি বলে জহিরুল ইসলাম, ক্লাস হচ্ছে 7টা সাবজেক্ট দিয়ে একবারে ধুমায়া সব। কিভাবে 7টা সাবজেক্ট একটা মানুষ পড়বে, কোন অ্যাঙ্গেল থেকে চিন্তা চেতনা করবে। সো ওই বিষয়টা আপনাকে জানতে হবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি না, তখন কাজ কি? তখন যে কাজটা হচ্ছে এই যে কাজ, তখন কি কাজ?
তখন সেই চিন্তার কাজটা কি? এই কাজ একটু খেয়াল করেন। লক্ষ্য রাখুন, এইটা শিখতে গিয়ে আমরা বলতেছি যে আমরা এখন হাত দিয়েছি সিআরপিসিতে। তো এই সিআরপিসিতে প্রায় কোশ্চেন হয় এখান থেকে 100%, এবারেও আসবে 100% কোশ্চেন আসবে। এই ছেলেটার নাম বাদশা। এই ছেলেটা সিআরপিসি পড়তে গিয়ে একদম অফ হয়ে গেছে, অবস্থা টাইট। এটাই বোঝাতে চেয়েছিলাম যে বাদশা অফ, একদম অফ হয়ে গেছে পড়াশোনা। এই যে সিআরপিসি পড়তে গিয়ে তফসিল যে 5টা, এইখানেই সেটা লুটোপুটি খেলতেছে। বাতে কি? বাতিল। প্রথম তফসিল বাতিল, আর প্রথম জিনিস সবাই বাতিল করে। দণ্ডবিধির অধীনে 8টা কলাম, সেই 8টা কলামের খেলা আছে সিআরপিসির দ্বিতীয় তফসিলে। সেইটা কি আছে? সবস, বিসি, পিসি। এই যে কলাম এভাবে দেওয়া আছে, এইভাবে কলাম 8টা টানা আছে, এই 8টা কলাম টানা আছে এইভাবে। প্রথম কলামে এস মানে ধারা, সেকশন। দ্বিতীয় কলামে অফেন্স, এটা আছে দ্বিতীয় তফসিলে। সাথে কি? সাধারণ ক্ষমতা ম্যাজিস্ট্রেটের, এটা 36 ধারাতে আছে। অতিরিক্ত ক্ষমতা আছে 37 এবং 38 ধারাতে ম্যাজিস্ট্রেটের। আর ফতে ফরম সমূহ আছে 555 ধারাতে, টোটাল ফরম আছে 53টা। প্রথম ফরম হচ্ছে আসামির প্রতি সমন, সেটা আছে 68। তো এটাই আমরা বোঝাতে চাচ্ছিলাম যে কোন তফসিলে কি আছে এবং দ্বিতীয় তফসিলে কি আছে, এইটাও কিন্তু কোশ্চিন আসে কোন কলামে। দ্বিতীয় তফসিলের 8টা কলামের কোন কলামে কি আছে সেটা কিন্তু আমরা জানি। সবস এ একজনকে বলতেছে, এই ছেলেটা, এই মেয়েটা এই ছেলেকে বলতেছে, এই কই যাস? কয় আমি সবস দোকানে যাচ্ছি। কয় কেন? কয় বিক্রি করতে। কি বিক্রি করতে? কয় পিসি, পার্সোনাল কম্পিউটার বিক্রি করতে যাচ্ছি। কয় কি কয়? পার্সোনাল কম্পিউটার তোর বেচা লাগবে কেন? হ্যাঁ, অন্যের কম্পিউটার বেচে দে, পার্সোনাল বেচার দরকার কি? তাহলে এই যে এস ভদ্রলোক বলতেছে, প্রথম কলামে এস রিপ্রেজেন্ট করতেছে সেকশন। সেকশন মানে কি? ধারা। যদি বলা হয় সিআরপিসির সেকেন্ড স্ক্যাজিউল, এটা ভুল করে শিডিউল বলে মানুষ, আসল উচ্চারণ হবে সেকেন্ড স্ক্যাজিউল, স্ক্যাজিউল, শিডিউল নয়। ভুল করে আজকের পর থেকে শিডিউলটা ল ডক্টরের ছাত্ররা যেন না বলো, স্ক্যাজিউল। তো এই সেকেন্ড স্ক্যাজিউল প্রেসক্রাইব দ্যাট, প্রথম যে 1 নম্বরে বসে আছে এই এস মানে সেকশন মানে ধারা, এই প্রথম ধারাটা দণ্ডবিধির 109 ধারা, শেষ ধারাটা হচ্ছে 511 ধারা। এরপর ওতে হচ্ছে আমরা দেখতে পাই অফেন্স। যদিও অফেন্স আর ক্রাইমের মধ্যে পার্থক্য আছে। অফেন্স মানে অপরাধ। অপরাধ বিজ্ঞানের জনক কে? সাদারল্যান্ড নাকি? পি থেকে পুলিশ ওয়ারেন্ট, এস থেকে সমন, বি থেকে বেইল, বেইলেবল অর নট, সি থেকে কম্পাউন্ডেবল অর নট, মীমাংসা, আর পি থেকে পানিশমেন্ট। So punishment, but exactly the meaning of punishment? Punishment is a sanction, such as fine, penalty, a loss of property, assist against a person who has violated the law. Black Law Dictionary edition 8, page number 248. What exactly the meaning of punishment? And then not only that, see for court. কোন আদালতে বিচার হবে? So here is the systematic way in terms of the second schedule. How can you understand that what happening moment in this regard? Here is the A and then B
B tells to A, where are you going now? A prescribes, and A answering this question and talking in this such way, I'm going to shops to sell something like this PC. Oh my God. A কই যাস? কই আমি shops দোকানে যাচ্ছি। কেন যাচ্ছিস? বিক্রি করতে। কি বিক্রি করতে? পিসি, পার্সোনাল কম্পিউটার বিক্রি করতে। সো আমরা সিআরপিসি পড়াবো আপনাকে এই সিস্টেমে। সিআরপিসি আপনি পড়বেন এরকম তছনছ কলা খেলা দেখে। এবার আমরা ঢুকে যাব সাক্ষ্য আইন আপনাকে আমরা কিভাবে পড়াবো। এরপরে আমরা চলে যাব সাক্ষ্য আইন আপনাকে কিভাবে। এখনো যারা শেয়ার করেননি ভিডিওটা, তাড়াতাড়ি শেয়ার করে দুজাহানের সওয়াব হাসিল করো, ইহকাল পরকালের সওয়াব হাসিল করো। যে এরপরে আমরা বলবো সাক্ষ্য আইন আপনাকে আমরা কিভাবে গড়ে তুলবো। আমরা যদি বলি এই সাক্ষ্য আইন 1872 সালে সর্বশেষ সংশোধনী 2022 কি সংশোধন হয়েছে, এখান থেকে কোশ্চেন কিন্তু নিশ্চিত এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে। এখন প্রশ্ন হচ্ছে তার মানে ওখানে 45 কিন্তু নিশ্চিত আসবে, 45 ধারা 22-এর ক, যেগুলা ক গুলো আছে 85-র ক, গ, খ, এগুলো আসবে পরীক্ষায়। সাক্ষ্য আইনে এই জায়গাটা থেকে যদি আপনাকে বলতে চাই যে সাক্ষ্য আইন প্রযোজ্য নয় কোন ক্ষেত্রে, সেখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসার পসিবিলিটি আছে। তাহলে প্রযোজ্য নয় কোন ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এইরকম, হ শালি সেবি নৌকা, হ শালি সেবি নৌকা মার্কা, টিং 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 টিং, হ শালি সেবি নৌকা মার্কা। এখানে এই ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য নয়, এনসিপি আসছে তাই। তাহলে হতে কি, এই হতে হচ্ছে হলফনামা, এই হলফনামার ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। আর শালিতে কি, সালিসি আইন ক্ষেত্রে যে সালিস আইন আছে এই ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। সেটা কি সেনাবাহিনী আইন, এই সেনাবাহিনী আইনের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। এই সেনাবাহিনী আইন কত সালের, 1952 না কত একটু যাও। আর বিতে বিমান বাহিনী আইন 1953। তো সেই ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য নয়। আর নৌতে নৌবাহিনী আইন, এই নৌবাহিনী আইনের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য কত, এটা 1961, এইটা প্রযোজ্য নয়। তার মানে আমাকে বুঝতে হচ্ছে যে ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে, যে কিভাবে মনে রাখবে কোথায় প্রযোজ্য কোথায় প্রযোজ্য নয়। সে যদি এই সিস্টেম নিমোনিক সিস্টেমটা মাথায় রাখে, মনে থাকবে, কিন্তু মনে থাকবে, এমন সুন্দর করে মনে থাকবে। এন্ড নট অনলি দ্যাট, একটা সন্তান যখন পড়তেছে, যে কোনো জিনিস পড়তেছে, তার কিন্তু মনে থাকতেছে না। এখন যদি বলে সাক্ষ্য আইনে আমরা খণ্ড কয়টা পাইছি, এমনও তো কোশ্চেন হতে পারে, ওই ছেলেরা মনে রাখতে পারে না। খণ্ডতে বর্ণ আছে 1টা 2টা 3টা, তাহলে খণ্ড আছে কিন্তু 3টা। কি খণ্ড আছে 3টা? কি দাপট, কি দাপট, কি মানে কি, কি প্রমাণ করতে হবে, কি মানে কি, কি প্রমাণ করতে হবে সেখানে। এই যে কি প্রমাণ করবে, এটা 1 থেকে 55 ধারাতে আছে। এবার দা মানে কি, কি দ্বারা প্রমাণ করবে, এটা 56 থেকে 100-তে আছে। আর প মানে কি পদ্ধতিতে প্রমাণ করবে, সেটা আছে 101 থেকে 167 ধারাতে। এখন কি প্রমাণ করতে হবে সেগুলা কিন্তু আমরা পড়াই। এই যে ঘটনা প্রমাণ করতে হবে, স্বীকৃতি প্রমাণ করতে হবে, দোষ স্বীকারোক্তি করতে হবে, জনশ্রুতি করতে হবে, বিবৃতি করতে হবে, রায় প্রমাণ করতে হবে, ও অভিমত প্রমাণ করতে হবে, চরিত্র প্রমাণ করতে হবে। তার মানে ঘোষী দোস্ত বিরা অভিচল, ঘটনা প্রমাণ করতে হবে কত, আমরা 5 থেকে কততে পাই, 6 থেকে 16। ঘটনার প্রাসঙ্গিকতা আছে 6 থেকে 16। স্বীকৃতি কোথায় আছে, 17 থেকে 23 প্লাস 31। দোষ স্বীকারোক্তি কোথায় আছে, 24 থেকে 30। এরপরে জনশ্রুতি আছে কত, 32 থেকে 33। বিশেষ বিবৃতি আছে 34 থেকে 39। রায় কোথায় আছে, 40 থেকে 44। অভিমত কোথায় আছে,
45 থেকে 51, চরিত্র কোথায় আছে 52 থেকে 55, ঘষি দোষ বিরায় অভিচাল কি দাপট কি দাপট কি দাপট। তার মানে কি প্রমাণ করতে হবে? ঘটনা প্রমাণ করতে হবে, প্রাসঙ্গিকতা, স্বীকৃতি, দোষ স্বীকারোক্তি, জনশ্রুতি, বিশেষ বিবৃতি, রায়, অভিমত, চরিত্র, এগুলো প্রমাণ করতে হবে। তাহলে প্রথম খণ্ডে আছে কি প্রমাণ করতে হবে। এখন এই জিনিসগুলো কি দ্বারা করবে প্রমাণ সেটা আমরা জানি। মৌখিক সাক্ষ্য, দলিল সাক্ষ্য, সরকারি বেসরকারি দলিল দ্বারা এটা প্রমাণ করবে। সরকারি দলিল কোথায় আছে 74, বেসরকারি কোথায় আছে 75। সরকারি কোনগুলো? এফআইআর, আরজি, এগুলো, নিবন্ধিত বিক্রয় দলিল, এগুলো জন্ম সনদ, এগুলো সরকারি অফিসে যেগুলো থাকবে। আর বেসরকারি কবিতা, উপন্যাস, এইগুলো দ্বারা প্রমাণ করতে হবে। মৌখিক, তারপরে দলিল সাক্ষ্য, সরকারি বেসরকারি, এবং কি পদ্ধতিতে করতে হবে, যেমন হচ্ছে জজেপু মানে কি জবানবন্দি, জেরা, পুনঃ জবানবন্দি, এগুলো পদ্ধতিতে প্রমাণ করতে হবে। তাহলে আমরা দিন শেষে কি পেলাম? দিন শেষে যেটা পেলাম এ আইনের খণ্ড 3টা। এ আইনের খণ্ড কি 3টা? কি কি? কি দাপট, কিতে কি প্রমাণ করতে হবে? ঘটনা প্রমাণ করতে হবে, স্বীকৃতি প্রমাণ করতে হবে, দোষ স্বীকারোক্তি প্রমাণ করতে হবে, জনশ্রুতি প্রমাণ করতে হবে, বিশেষ বিবৃতি প্রমাণ করতে হবে, রায় প্রমাণ করতে হবে, অভিমত, এক্সপার্ট অপিনিয়ন, চরিত্র, এগুলো প্রমাণ করতে হবে। এরপরে সেটা কি দ্বারা করবে? মৌখিক সাক্ষ্য দ্বারা করবে, দলিলি সাক্ষ্য দ্বারা করবে, সরকারি দলিল দ্বারা করবে, বেসরকারি দলিল দ্বারা করবে। এবারে সেটা কি পদ্ধতিতে করবে? জবানবন্দি যারা করবে, জেরা দ্বারা করবে, পুনঃ জবানবন্দি করবে, পুনঃ জেরা করবে, কোনগুলো করা লাগবে না। এই সংসার নিয়ে আমাদের এভিডেন্স অ্যাক্ট। এখন প্রশ্ন কোনগুলো আসবে এভিডেন্স অ্যাক্টের থেকে 15টা কোশ্চেন, সেটা পড়াতে আমরা কন্টাক্ট বেসে মাত্র সময় নেই 5 মিনিট। যারা এবারে ফেল করতে চাচ্ছেন না, তাড়াতাড়ি আমাদের অ্যাপ্রোচ দেখলেও বোঝা যায়, 2-1 মিনিট ক্লাসে থাকলেও বোঝা যায় কে তোমাকে সভ্যতার চরম শিখরে নিয়ে যেতে সক্ষম। আমরা তারপরে চলে যাব তামাদি বাবার কাছে। তামাদি বাবার কাছে আমরা একটু চলে যাব। তামাদি বাবার কাছে গিয়ে আমরা একটু চুপি চুপি বলে আসব, তামাদি বাবা তুমি কেমন আছো? এই তামাদি বাবার কাছে এসে আমরা বলতে পারি প্রেমা গণনা করে মাস মাস, প্রেমাগণ। এখানে দেখতে পাচ্ছি কি একটা মেয়ে, এই মেয়েটার নাম প্রেমা। এই মেয়েটার নাম কি বাবারা, সোনামণির দলেরা? এই মেয়েটার নাম হচ্ছে প্রেমা। তাহলে এই প্রেমা কি করতেছে দেখো তো বাবা, হাতে গুনতেছে দেখো। আর আমাদের সুখের সংসার কি? তামাদি আইন। কিভাবে আমরা গড়ে তুলবো সন্তানদেরকে, কিভাবে আমরা পড়াবো, একটু লক্ষ্য রাখো। এই তামাদি আইন পড়তে গিয়ে এই প্রেমা চরিত্রের সাথে সম্পর্ক থাকতে হবে। আমরা এখন বলতে পারি যে প্রেমা গণনা করে মাস, শেষ পড়া। এই যে হয়ে গেল। প্রেতে কি? প্রাথমিক বিষয়গুলি। প্রাতে কি? প্রারম্ভিকা বা প্রাথমিক বিষয়গুলি। তাহলে প্রাথমিক বিষয় 1 থেকে 2 ধারাতে আছে। লক্ষ্য রাখো, এই জায়গাটাতে আমরা যদি চিন্তা করি, সিনোপসিস করি, এখানে আমরা যদি কৌশল লিখে ফেলি আর এখানে যদি আইনের বিধান লিখে ফেলি, পাপ কিন্তু হবে না, বা ধারাবিন্যাস লিখে ফেলি। তো এখানে আমরা এখান থেকে প্র কেটে দিলাম, নিয়ে দিলাম প্রারম্ভিকা বা প্রাথমিক আলোচনা। 1 থেকে 2 ধারাতে আছে। 1-এ কি আছে? আইনটার নাম আছে, শিরোনাম। 2-এ কি? সংজ্ঞা আছে। এরপরে যদি আমরা মাকে কেটে নিই, মা মানে আমরা কিন্তু বলছি মামলা, আপিল, আবেদনের যে খেলাটা আছে, সেই খেলাটাকে আমরা দেখতে পাই 3 থেকে
11 ধারাতে বসে আছে। এরপরে গণনার দিকে যদি একটু মুখ ফিরে নেই, গণনা মানে তামাদের মেয়াদ গণনা, কখন গণনাটা বাদ যাবে, কখন নতুন করে শুরু হবে, এটা আছে 12 থেকে 25-এ। 25-এ আমরা দেখতে পাই গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী তামাদের মেয়াদ গণনা করা হয়। এরপরে আমরা যদি দেখি মা ওখান থেকে কেটে নিই, করে বলতে কিছু নাই। মা মানে হচ্ছে মালিকানা, দখল বলে যখন মালিকানা অর্জন করতেছি 26 থেকে 28 আসতেছে। 26-27 হচ্ছে ইজমেন্ট রাইট, 28 হচ্ছে জবরদখল। এরপরে দন্তস্বর দিকে যখন তাকাই সংরক্ষণ, সংরক্ষণ মানে এই আইনটা কখন প্রযোজ্য কখন নয়, 29 ধারা। তাহলে আমরা পেলাম প্রেমা গণনা করে মাস মাস, ইয়াহ প্রেমা গণনা করে মাস, আমি করব কেমনে পাস, ইয়াহ প্রেমা গণনা করে মাস মাস মাস, ও প্রেমা গণনা করে মাস, আমি করব কেমনে পাস, প্রেমা গণনা করে মাস, আমি করব কেমনে পাস, প্রেমা গণনা করে মাস মাস মাস, ও প্রেমা গণনা করে মাস মাস মাস, প্রেমা গণনা করে মাস, আমি করব কেমনে পাস। টিং ডিং 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 ডিং। 29টা ধারা আমরা তসতস করি 5 মিনিটে। সো এখান থেকে যেটা শিক্ষা পেলাম, অনেক সময় কিন্তু মনে থাকে না, পড়াটা তো মনে থাকে না, তখন কি করব, যে তামাদের মেয়াদ এক সময় বাদ যাচ্ছে থাকছে, এই জায়গাটাতে একটু পেজগি লাগে যায় যে তামাদের কখন সময়টা দুইটা ফ্যাক্টর কাজ করছে, কখন যাবে বাদ আর কখন নতুন করে শুরু হবে। আমরা সেটা সময় গণনা দেখেছি 12 থেকে 25 ধারাতে খেলা, বাদ যাবে 12 থেকে 16 ধারা পর্যন্ত, শুরু হবে নতুন করে 17 থেকে 25। যদিও 25-এ গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী তামাদের মেয়াদ গণনা করা হয়। এখন এই যে বাদ যাবে 12 থেকে 16 ধারা, এই ধারা তো আর মনে থাকে না যে কোন ধারাতে কি আছে, টেনশনে পড়ে যায়। এটা মনে রাখার উপায় হচ্ছে 12 থেকে কখন বাদ যাবে, তখন আমরা বলতে পারি ব্যয় বাহিরে ভুল রে কামু, এত ব্যয় করিস না, সংসার কিন্তু চলবে না। ব্যয়তে কি, যে সময়টা নকল তোলার দিন, 4টা কারণে 12 ধারায় রোয়েদাদ নকল এগুলো তোলার দিন, এই সময়টা বাদ যাবে। বাইরে মানে কি, বিবাদী যখন বাইরে থাকবে যতদিন পর্যন্ত, অবশ্যই বিবাদী বাইরে, সেই সময় তামাদের মেয়াদ থেকে বাদ যাবে। ধরে নাও আমরা জানি ক্ষতিপূরণের মামলা করতে হবে 90 দিনের মধ্যে, আমরা দেখেছি সেটা 2 অনুচ্ছেদে। কেউ যদি বিবাদী বাইরে থাকে ধরো 30 দিন বা 91 দিন, এই যে দিনটা সেটা তামাদের মেয়াদ থেকে বাদ যাবে, এটা 13 ধারায় আমরা দেখতে পাই। এরপরে হচ্ছে ভুল আদালতে কেউ মামলা করলে এটা আছে 14 ধারায়। এরপরে হচ্ছে কাতে কার্যক্রম স্থগিত, এটা আছে 15 ধারায়, এবং মুলতবি করে মাঝে মাঝে, এটা আছে 16 ধারায়। তাহলে আমরা দেখতে পেলাম যেটা ব্যয় বাহিরে করা ভুল রে কামু, কামুকে আমরা দেখতে পাই কামরুল নামের ছেলেগুলোকে জয়পুরহাটে বলা হচ্ছে কামু। আপনাদের এলাকায় কি বলা হয় একটু আমাদের কমেন্টে জানান, একটু কমেন্টে জানান। So this is the systematic way that the lingua franca has come from the side of Jaipurhat. ব্যয় বাহিরে করা ভুল রে কামু। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও বাবারা, সবাই একযোগে দুনিয়া এবং আখিরাতের সওয়াব হাসিল করো। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। সেটা ফাজলামো নয় যে টুকটাক করে দুটো ঠিক দিলে নামাজ হয়ে যাবে। নামাজ বন্ধুরা বুঝতে পারছেন কিনা আমাদের একটু কমেন্টে জানিয়ে দেন। এরপরে আমরা সর্বশেষ পৃথিবীতে ঘুরে আসব, যে পৃথিবীটা বার কাউন্সিলের লুটোপুটি খেলছে, বার কাউন্সিলের, সেইখানে আমরা একটু দেখতে চাই। 7টা সাবজেক্টে আমরা দেখাতে সক্ষম হয়েছে কিভাবে আপনাকে গড়ে তুলবো। এবারে হচ্ছে বার কাউন্সিলে এখানে পড়তে হয় 3টা জিনিস,
এই বার কাউন্সিলে বারের মদের দোকান বার না, বার কাউন্সিল শর্টকাটে বলছি। এখানে 3টা আইন পড়তে হয়, আমরা জানিস সেটা যে কি কি পড়তে হয়। আবাবি, এই আবাবি পড়তে হয়, আবার যেন অভাবী মনে করো না, আবাবি। আতে কি বার কাউন্সিল আদেশ পড়তে হয়। এই আদেশ কয়টা? 46টা অনুচ্ছেদ আছে। আদেশ বার কাউন্সিল আদেশে 46টা অনুচ্ছেদ না কয়টা? রাষ্ট্রপতির। আর বাতে কি? বাতে হচ্ছে বার কাউন্সিল। এখানে আমরা কি দেখতে পাই? এভাবে আমরা একটু করি, আবাবিটাকে একটু চিন্তা করি আরো সুন্দরভাবে, এইভাবে বড় করে লিখি, আরো বড় করি, তাছাড়া বোঝা যাচ্ছে না। আ বা বি। আতে হচ্ছে কি? আচরণ বিধি। আচরণ বিধি আগে আমরা দিই। এই আচরণ বিধি কয়টা? আমরা দেখেছি 42টা আচরণ বিধি আছে। আর বাতে কি? বার কাউন্সিল আদেশ। বার কাউন্সিল আদেশ। এই আদেশ আছে কয়টা? এই আদেশে আছে 46টা অনুচ্ছেদ আছে। আর বিতে কি আছে? বিধিসমূহ। এই বিধিসমূহ কয়টা আছে? একটা বাতিল হয়েছে, 101টা আছে। 2টা ছিল, একটা বাতিল। তাহলে এতগুলো পড়তে হবে, কিন্তু প্রশ্ন কয়টা? মাত্র 5টা। এর মধ্যে 2টা কোশ্চিন আসবে ইংলিশে, 2টা কোশ্চিন আসবে ইংলিশ ভার্সন। বলবে টু আপহোল্ড ডিগনিটি, টু আপহোল্ড ডিগনিটি, ইংলিশে দিয়ে দিবে। এটা কোথায় আছে? বিধি 1, আইনজীবীর প্রতি আইনজীবী। আবার বলতেছে অ্যাডভোকেট, এখানে ক্লায়েন্টস, হুট করে এগুলা দিবে, ক্লায়েন্টস অ্যান্ড নট অ্যাডভোকেট, নট অ্যাডভোকেট আর দ্য লিটিগেন্টস। কোন অধ্যায় আছে? এরকম ইংলিশ ব্যবহার করবে যে অ্যাডভোকেট আর নয়, মক্কেলরাই বদমাইশ, মামলাবাজ, কোন বিধিতে আছে? এরকম ইংলিশে 2টা কোশ্চেন দিবে। এখান থেকে যে কোশ্চেন আরেকটা আসবে, লক্ষ্য রাখুন, সদস্যর ক্ষেত্রে একটা কোশ্চেন এবারে দিতে পারে। সব সদস্য, শুধু বুঝতে হবে আইন শিক্ষা কমিটিতে, মনে রাখবা আইন শিক্ষা কমিটিতে শুধু 9 জন, বাকি সব 5 জন কমিটিতে। তাহলে কমিটিতে সদস্য, কমিটির সদস্য বোঝা লাগবে, এটা এমনি সদস্য নয়। আবার কিন্তু বার কাউন্সিলের সদস্য 15 জন, যার মধ্যে 14 জন নির্বাচিত, 1 জন অনির্বাচিত, এগুলো আবার ভিন্ন। কমিটিতে, আইন শিক্ষা কমিটিতে 9 জন, বাকি সব কমিটি যতই থাক 5 জন। শর্টকাট। এই কেমন লাগতেছে বলো তো বাবারা? সবাই একটু বলো আমাদেরকে। এখানে বার কাউন্সিলের সংগঠন কটা আছে, এরকম একটা কোশ্চেন আসতে পারে, পরীক্ষা আসতে পারে যে বার কাউন্সিলের সংগঠন 9। বার কাউন্সিলের মানে সংগঠন 9, এরকম একটা কোশ্চেন আসতে পারে। তখন মনে রাখার উপায় কি? সিটিএ। সিটিএ, সিতে কি? কাউন্সিল, তার মানে বার কাউন্সিল। টিতে কি? ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল কোথায় আছে? 33-এ। কয়জন সদস্য? 3 জন। এতে কি? এতে হচ্ছে অ্যাসোসিয়েশন। তাহলে এখানে সংগঠন আছে কয়টা? 3টি সংগঠন আছে। পরীক্ষা আসবে কিভাবে? যে বার কাউন্সিলে বর্ণিত সংগঠন 9 কোনটা দিয়ে অপশন দিবে, ক, খ, গ, ঘ। অপশন দিয়ে বলবে কি? বার কাউন্সিল দিল, হয়তো বার কাউন্সিল দিল, এভাবে দিবে বার কাউন্সিল, জাতীয় মানবাধিকার কমিশন, এরপরে দিবে মনে করো ট্রাইব্যুনাল, এরপরে দিবে মনে করো অ্যাসোসিয়েশন, বার অ্যাসোসিয়েশন। অবশ্যই সামনে বার থাকবে। উত্তর হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। এটাই আসবে, এটা দাগেতে চলে আসবা। সো
এই যে সিস্টেম আমরা দেখাতে সক্ষম হলাম যে হাউ টু স্টার্ট দ্য লস এক্স্যাক্টলি, এবং যারা পাশ করতে চাচ্ছেন মাত্র মাত্র এই যে সিস্টেমটা আমরা নিয়ে এসেছি, মাত্র 4টা পাতা, এই পাতা কটা পড়ে মাত্র 24টাও নয়, 7টা সাবজেক্টের মাত্র পাতা হচ্ছে এখানে কয়টা, খুব হলে কেন 10-12টা চা। প্রিলিতে পাশ করার জন্য 24 পাতার বাইরে এরকম করে লিখে দেওয়া আছে, 24 পাতার বাইরে কোনো কোশ্চেন আসলে সম্পূর্ণ আমরা ক্যাশব্যাক গ্যারান্টি দেবো। 24টা পাতা পড়লেই এনাফ, এত প্রিলিতে পড়ার দরকার নেই। মূলত এটা এই সিস্টেমেই লেখা আছে, সিটিএ, তারপরে হচ্ছে বাদশাহ, এতক্ষণ যারা দেখালাম সবকিছুই যে কৌশল আকারে তাড়াতাড়ি যারা এখানে অর্ডার করতে চাচ্ছেন তাড়াতাড়ি, বাদশাহ অফ, সিটিএ, তারপরে সুদ, এই যে কৌশল, একটা সন্তান পড়া মনে রাখতে পারছে না, সামান্য এইটা পড়ে পাশ করতে চাচ্ছেন, তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা কিনে ফেলেন, তাড়াতাড়ি ঝটপট কিনে ফেলে দুজাহানের সোয়াব হাসিল করো এবং বার কাউন্সিলে ছক্কা মেরে দাও। রিটার্নে আমাদের 13টা পড়াই, প্রিলিতে আরো যদি তারা দুর্বল হয় তাহলে আমরা বলতে চাই মাত্র 100 প্রশ্ন পড়ে পড়া সম্ভব, পাশ করা সম্ভব, কিন্তু গর্দবরা পারবে না, একটু বুদ্ধিমান লাগবে, একটু বুদ্ধি। যে আমরা এটা দেখাতে চাই রিটেনটাই কিন্তু 50% মানুষের পারা লাগবে, প্রিলি কিন্তু ভাইবা কিন্তু একদম মনে করা যায় এটাকে 1%। খেয়াল রাখো বাবারা, এটা হচ্ছে ভাইবা। প্রিলি কি, প্রিলি কিন্তু 40%, আর রিটেন 40% ধরলেও ইয়া হয়, রিটেন 50% আমরা ধরি, আরো বেশি হয় হিসাবে। আমরা এইটার থেকে বলতে চাই যে প্রিলিকে কেন 40 ধরছি তার যুক্তি আছে, যে প্রিলির জ্ঞানটাই রিটেনে কাজে লাগে, এই জন্য এটা 40%, এটা 50% আর 40%, এটা 1%। তাহলে জোর দিতে হবে, প্রিলিকে কম জোর দিলে কিন্তু আবার হবে না, কারণ প্রিলির জ্ঞানটাই রিটেনের খেলা। রিটেনে যে আর 10% বাড়ছে এখানে, সেই 10% হচ্ছে বিখ্যাত মামলাগুলো লিখতে পারছে না সন্তানেরা। এই বিখ্যাত মামলাগুলো দিয়ে যদি প্রমাণ করে লিখতে পারত তাহলে কিন্তু নম্বরটা A+ হতো, 50 নিয়ে সে চিন্তা করতোই না। এই জায়গাটা ভুল হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে তারা ভুল বই বাজারে পড়তেছে, বই চুজ করতে পারছে না। বইটা হচ্ছে এখন থেকে সবাই কিনে গেল, বাজারের শ্রেষ্ঠ বই রকমারি.com, আমাদের কাছ থেকে ল ডক্টর, আইনের শ্রেষ্ঠ কোচিংও এবং আইনের যে সেরা বই, এরা ভুল তথ্য কেন সেরা, এরকম কৌশলে লেখা, এবং প্রত্যেকটা জায়গাতে দিনগুলো যেমন একটা দেওয়া আছে পিকচার, এক বক্সে 100 মাইল দূরে দূরে যে পড়াগুলো সন্তানেরা মনে রাখতে পারছে না, এক বক্সে দিনগুলো দেওয়া আছে, যেমন কোন ক্ষেত্রে কোন দিন এক বক্সে, মাস এক বক্সে, টাকার পরিমাণ এক বক্সে, তাড়াতাড়ি এগুলো কিনতে হবে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে প্রশ্নগুলো হচ্ছে আমাদের কি কি কোশ্চেন হচ্ছে আমরা কিন্তু জানি, সেটা যে সাল থেকে একটা কোশ্চেন মাঝে মাঝে আসতেছে, দ্বিতীয় অধ্যায় থেকে একটা কোশ্চেন আসতেছে, সেগুলো যখন একটা সন্তান ধারাগুলো ওই আইনের এক বক্সে আছে, ওই আইনের দিনগুলো এক বক্সে একটা টেবিলে যখন আছে, 500 মাইল দূরে দূরে নাই, সেই বইটা যারা পড়তেছে না, বস্তা পচা একটা বাজারের ওই বইগুলোকে আপনারা কি করবেন, যার যে নদী আছে কাছে ফেলে দেন, বুড়িগঙ্গা কাছে থাকলে এখানে ফেলে দেন ঢাকায়, বাকি যদি তুলসীগঙ্গা ফেলে দিতে চান দেন, পদ্মা নদীতে ফেলে দিতে চান তাড়াতাড়ি দেন। না দেওয়া পর্যন্ত কিন্তু 10%ই সারা জীবন পাস থাকবে, বাকি 90% ঝরে যাবে অকালে জীবন যুদ্ধে। এটা কিন্তু আমার কথা শোনেন। এরপরে হচ্ছে মাসগুলো হচ্ছে এক বক্সে, বছরগুলো হচ্ছে এইরকম এক বক্সে, টাকাগুলো কিন্তু এক বক্সে, শাস্তিগুলো এক বক্সে, আপিলের ক্ষেত্রগুলো এরকম এক বক্সে, পিকচার ওয়াইজ সবগুলো কিন্তু আবার কি ওয়াইজ, ছবি ওয়াইজ। ছবি যখন কথা বলে, ছবি দিয়ে বোঝানো একটা মানুষের বইটা যারা কিনতে পারবে তারাই সফল হবে। প্রিলি, রিটেন, ভাইবা আমাদের 4টা বই ডিসকাউন্ট দিয়েছে, আকাশচুম্বী দামে কিন্তু আগে সেল হতো, টোটাল প্রাইস সেগুলো ছিল 25,000 টাকা, কমাতে কমাতে আমরা কিন্তু রকমারি.com এখনো 5,000 টাকা সেল করে, এখন সেটা প্যাকেজ আকারে আমরা নিতে পাচ্ছেন। পুরো প্যাকেজ কিন্তু আমরা দিচ্ছি 25,000 থেকে ডিসকাউন্ট, অনেক ডিসকাউন্ট, 20K ডিসকাউন্ট করে পুরো প্যাকেজের দাম আমরা রেখেছি মাত্র 5,000। এই বইগুলো যারা পড়ে কিনবে নিশ্চিত সে 100% পাস করবে, 100%, এখানে কোনো সন্দেহ নেই, এবং আইন পড়ে কলিজায় শান্তি পাবে বন্ধুরা। সো যারা আরো একটু ফাঁকিবাজ তারা এই 24টা পৃষ্ঠা পড়লেও পাস করবেন, তাড়াতাড়ি যোগাযোগ করেন। আকাশচুম্বী একটু দাম, ভয়
মানে অনেকে কিনতে পারে না। যারা একটু টাকা পয়সা আছে তারা একটু যোগাযোগ করেন, আর যারা একটু কম আছে তারা আমাদের বইগুলো কিনে ফেলেন, এবং বইগুলো সুন্দর করে আমরা ফুটে তুলেছি। আমরা সবার জন্যই কাজ করছি, নিরলস ভাবে গভীর রজনীতে কাজ করতেছি, এটা দেখলেই বোঝা যায়, দেখলেই বিশ্বাস হয়। সিইং ইজ বিলিভিং। টুডে ইজ নামাও, টুডে ইজ নামাও বন্ধুরা। আল্লাহ হাফেজ। ওরে কোন সুর দিল মনে, হৃদয় কাঁদে যেন ভারী সুরে।